37% অ্যাসিড অ্যাটাক ভারতবর্ষে ভিকটিম পুরুষ। এ নিয়ে কজন জানেন? কটা কথা হয়। কিছু তো সলিউশন থাকবে, কিচ্ছু সলিউশন। ওই জন্য বলছি আমাদের ভারতবর্ষে দুটি আইন জেন্ডার নিউট্রাল। একটা হচ্ছে পক্সো, এ বাচ্চা ছেলে বা মেয়ে দুজনের জন্য হয়, আর একটা অ্যাসিড অ্যাটাক। না, বিয়েটা জীবনের এত ইম্পর্টেন্ট কেন? মানে বিয়েটা কি সেক্সের ভ্যালিডেশন? যদি আজকে পুরুষ মানুষ মনে করেন চলো আমাদের অনেক হয়েছে আর আমরা চাকরি বাকরি করবো না, আমরা হাউস হাজব্যান্ড হবো, আমরা ঘর গোছাবো, আমরা ছেলে মেয়ে দেখবো, আমরা বাইরে যাব না, বিশ্বাস করুন আমি কয়েকজন মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ রাজি না। যদি হয় ছেলের মেয়ের বাবাকে দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা স্ট্যাম্প পেপারে, যে যা দিয়েছি এগুলো আমরা স্বইচ্ছায় দিয়েছি এবং মেয়েকে দিয়েছি। কারণ এই সম্পর্কটা ভালো যদি আর না থাকে, ওনারা কিন্তু এগুলোকেই ডাউরি হিসেবে চালাবেন। আজকের দিনে যেভাবে জিনিসপত্রের দাম বা যেভাবে লাইফস্টাইল যেভাবে গ্রো করেছে, সেই ক্ষেত্রে কিন্তু একজনের ইনকামে কিন্তু সংসার চালানো আজকের দিন সম্ভবই না। মানুষ ভাবে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে না, এটা হতেই পারে না। ওর ছেলে মেয়ে দেখছে না, ঠিক আছে, আমার বউ পরকিয়া করে, কিছুতেই হতে পারে না, ওর বউ পরকিয়া করে হতে পারে। সব কিছুতে মিথ্যে বেরোচ্ছে। মেয়েটার আগে দুটো বিয়ে ছিল, বাচ্চা আছে, পড়াশোনা নিয়ে মিথ্যে কথা, নিজেদের বাড়ি নিয়ে মিথ্যে কথা, বাবার চাকরি নিয়ে মিথ্যে কথা। কি কি সাজেশন হওয়া উচিত আগামী দিনে নেগেটিভ সার্কামস্ট্যান্সেস ফেস না করে? আমি তো বলবো পুলিশ ডাকলেই আপনাদের হাত পা ছেড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছেন। যান মুখোমুখি দাঁড়ান না, যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কি আছে? উকিলের কাছে কথা বলতেই ভয় পাচ্ছেন। আপনাদের সব কাগজপত্র উকিলের কাছে কেন? ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন ডাক্তারকে দিয়ে আসেন। আমরা সবাই জানি যে যত ল, যত আইন সবকিছু কিন্তু ওমেন সেন্ট্রিক, ঠিক আছে? এটা বুঝতে হবে, ওম্যানরা অনেকদিন ধরে লড়াই করেছেন, নিজেদের কথা নিজেরা বলেছেন, চিৎকার করেছেন, কেঁদেছেন যে আমাদের কিছু নেই, আমরা অত্যাচারিত। পুরুষ মানুষ চিৎকার করছেন, পুরুষ মানুষ কটা লড়াই করেছেন। মেন্স রাইট, পুরুষদের অধিকার। পুরুষদের অধিকার, পুরুষদের আবার অধিকারও হয় নাকি? এটাই আমি প্রথম শুনেছিলাম যখন আমি আমার বন্ধুকে এটা বলেছিলাম যে আজকে আমি একটা মেন্স রাইট বা পুরুষদের অধিকার নিয়ে একটা এপিসোড শ্যুট করতে চলেছি। 2026-27 মতন সময় দাঁড়িয়ে আমরা যতই বলি না কেন যে বিয়ে নামক জিনিসটা বন্ধ হয়ে যাবে, বিয়ে আর থাকবে না, দেখতে পাচ্ছি কিন্তু তার অপোজিট। প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং করতে করতে লোন নিয়ে দরকার পড়লে আমরা নর্দমায় ঢুকে যাব। এটা করার জন্য কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা অতুল সুভাষের মতন কিছু কেস, যেখানে শেষ পর্যন্ত অ্যালোনি দিতে দিতে সুইসাইড পর্যন্ত করতে হচ্ছে। শুধু বিবাহ নয়, বিবাহ ছাড়াও আরও অনেক রকমের প্রবলেম পুরুষদেরকে ফেস করতে লাগে, যেগুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না। আজকের এই এপিসোডে আমরা সেই সমস্ত প্রবলেম এবং তার সলিউশনস নিয়ে চর্চা করেছি। আজকের এই ডিসকাশনের আমাদের যিনি গেস্ট, ওনাকে আমরা সবাই চিনি, স্টার অ্যাক্টিভিস্ট, অল বেঙ্গল মেন্স ফোরামের যিনি প্রেসিডেন্ট। সো লেটস ওয়েলকাম হার, লেটস ওয়েলকাম মিসেস নন্দিনী ভট্টাচার্য ইন দ্য ডিপ ডাউন শো। নন্দিনীদি, ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। থ্যাংক ইউ। আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, যেটা তোমার কাজ এবং যেটা নিয়ে তুমি এত ভোকাল, যার জন্য আই ক্যান সে কি আজকে আমাদের স্টুডিওতে স্টার এসেছে, ঠিক আছে, স্টার অ্যাক্টিভিস্ট, অ্যান্ড ডেফিনেটলি সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সত্যি কথা বলতে, যেটা আমি তোমাকে জাস্ট বলছিলাম কি, আমি যখন ইউটিউবে গিয়ে যখন তোমার নামটাকে সার্চ করছি, ঠিক আছে, এত ভিডিওজ আসছে, এত ভিডিওজ আসছে, শেষ আর হচ্ছে না। ইভেন আমি যখন পারপ্লেক্সিটিতেও গিয়ে যখন চ্যাট জিপিটিতে গিয়ে যখন জাস্ট তোমার নামটা সার্চ করেছি, ডু ইউ নো, চ্যাট জিপিটি জাস্ট ডু ইউ নো দিস পার্সন নন্দিনী, দেন এত মানে কি বলতো, সেখানে তো প্রথমে এলো যে প্রথম তোমার রেকমেন্ডেশন, তারপর 2-3টা নাম এলো, আমি বললাম, তারপরে তো মানে লাইক এনিওয়েজ। তো আমি মনে করি যে তোমার ব্যাপারে অলরেডি মানে তুমি অলরেডি অনেক কিছু জিনিস বলেছো বা বিভিন্ন জায়গাতে, এবং এত তুমি বলছিলে যেটা এত অলরেডি পডকাস্ট শুট হয়েছে, আর কি বলবো। একটু অন্যরকম ভাবে যে একটু ব্যাক স্টোরিতে যাই, মানে তোমার আমি সবাই হয়তো এমআরএ বা মেন রাইট অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্যকে সবাই চেনে, নন্দিনী ভট্টাচার্যকে একটু জানতে চাইছি। না, 9 বছর ধরে কাজ করার পর যদি এটুকুই না হলো, তাহলে আর কি হলো? অবশ্যই। মানে আমি 9 বছর কাজ করছি প্রায়, তো সেখানে যদি ইউটিউবে আমার নাম দিলেই কিছু না বেরোয়, চ্যাট জিপিটি যদি এটা না দিতে পারে, তাহলে তো আমার এতদিনের কাজ করার কোনো মানেই হয় না। আর আমি খুব একটা নন্দিনী ভট্টাচার্যকে নিয়ে কথা বলতে আগ্রহী কোথাও হই না, কারণ আমার কাছে প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা একদমই আলাদা। হ্যাঁ, আমার এত বছরের ফেসবুক, এত বছরের সব কিছু খুলেও যদি দেখেন সোশ্যাল মিডিয়ায়, দেখবেন আমার পার্সোনাল প্রোফাইল বলে কিছু নেই। এক্স্যাক্টলি। সবটাই আমার প্রফেশনাল প্রোফাইল, এবং আমি খুব আগ্রহীও নই, কারণ আমি একটা খুব ক্লোজ ডোর মানুষ,
ওকে। আমার মানে যারা মানে বন্ধু বান্ধব আছেন বা এবিএমএফ এর ছেলেরাও যারা আমার কাছের আর কি, আমার আমার এবং আমার হাজবেন্ডের কাছের, তারাও হয়তো খুব জানে যেটুকু। বাইরের লোককে আমরা আগ্রহী নই খুব একটা জানাতে, যে আমাদের বাড়ি কোথায়, আমরা কিরম ভাবে থাকি, বা আমার পেছনটা কি, আমার বাবা কি ছিলেন, বাড়ি পরিবার কিরকম, খুব একটা আমরা এই ব্যাপারে কথা বলি না। কারণ আমি এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না পার্সোনাল লাইফটাকে এই ফেসবুক, বিশেষ করে এটা ফেসবুকেই তো হয়, খুলে হাট করে দেওয়াতে। এই জন্য আমি প্রায় দিনই সন্ধেবেলা কোনো না কোনো জায়গায় থাকি। সে ওয়েডিং ইনভাইটেশনও হতে পারে, ছবির প্রিমিয়ারও হতে পারে, বা কোনো না কোনো প্রোগ্রামে, কিন্তু আপনি কোথাও দেখবেন না আমার ফেসবুকে সে সংক্রান্ত কোনো ছবি থাকে। অন্যরা অনেকে দেন যারা আমার সঙ্গে ছবি তুলেছেন, তাদের সঙ্গে ছবি আছে, তাদের সঙ্গে সে ছবিতে আমি যাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছুই দিই না, কারণ এক্স্যাক্ট। আমি এটা ভালোবাসি না। কারণ আমি একমাত্র বিশ্বাস করি আমি যেই কাজটা করি আমার সেই কাজের কথাই শুধু যাবে, সেটাই আমি। আমি কিন্তু ওগুলো নই। মানে আমার কাজটাই শুরু এবং আমার কাজটাই আমার পরিচয়। তার বাইরে আমার সোশ্যাল লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ, আমি কাকে চিনিয়ে নেম ড্রপ, এই সমস্ত কিছুটা আমার পরিচয় হতেই পারে না। না একদম ঠিক। একটা বিষয় দেখি সবাইকেই, যে যে কোনো বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেন, যা টপিক এই পৃথিবীতে, বিশ্বের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হবে সবাইকে। কিন্তু আমি খুব স্ট্রিক্টলি একমাত্র পুরুষ অধিকার ছাড়া আর কোনো বিষয় নিয়ে কথা বলি না। এবং এটা আমি বিভিন্ন যে টিভি চ্যানেলেও কথা বলতে যাই, তারাও সবাই জানেন যে আমার বলাও তাদেরকে আছে, যে একমাত্র পুরুষ অধিকার যেখানে রিলেটেড নয় বা যেখানে এই সংক্রান্ত কোনো নেই, আমি সেখানে জেনারেলি কথা বলতে যাই না। কখনো কখনো কয়েকটা বিষয় যেটা মানুষের অধিকারও লঙ্ঘিত হয়, দু এক সময় সেরকম বিষয়েও কথা বলতে গেছি। তার বাইরে আমি একেবারেই মানে ধর্মেও আছি, জিরাফেও আছি করে সব জায়গায় নিজের মুখ দেখাতে আমি রাজি নই। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার কোনো আগ্রহ নেই। একদমই এটা অবশ্যই বুঝতে পারছি। কিন্তু মানে আমি এইজন্য জিজ্ঞাসা করলাম। এই জিজ্ঞাসা করার পেছনে মেইন কারণটা কি? যে ইভেন দোস্তকর্মী যখন তোমার ভিডিওটা দেখছিলাম, যে সেখানেও তুমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছিলে যে কি করে এতে আসা? মানে আমার এই মেইন এটা তো প্রশ্নটার পেছনে বোধহয় মেইন আমার এত উদ্দেশ্যটা এটাই ছিল। পডকাস্টে সারা বাংলা কেন ভারতবর্ষের মানুষও জানেন, কিন্তু আরেকটাও আজকাল ট্রেন্ড দেখি জানেন, অনেকেই নিজেদের মানে রেজাল্টও দিয়ে দেন ফেসবুকে, কে কবে কি রেজাল্ট করেছেন। আমি এগুলো নিয়েও কথা বলতে রাজি নই। কারণ আমার মানে স্টুডেন্ট লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, আমার যে রেজাল্ট, যারা আমার কাছের মানুষ, যারা আমার পরিবারের মানুষ, যারা আমার স্কুল কলেজের বন্ধু বান্ধব, তারা সবাই জানেন আমার কেমন রেজাল্ট ছিল, আমি কিসে কেমন ভাবে এসেছি, আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমার কর্পোরেট লাইফটা কি ছিল, আমি কেমন ভাবে কোথায় আজকে এখানে, সবাই জানেন। কিন্তু সেখানে আমি সারাক্ষণ এটা বিজ্ঞাপন করে বেড়াবো যে আমার এই রেজাল্ট ছিল, আমি কেমন ইংরেজি বলতে পারি, কোন কোন ভাষায় আমার দক্ষতা আছে, আমি কি ইংরেজি লিখতে পারি, এবং সে বাবদে আমি সবাইকে ছোট করে বেড়াবো, এই শিক্ষাটা ঠিক পাইনি আর কি। আমি অনেককেই দেখি এ নিয়ে নানান, দেখি তো যে কি সাংঘাতিক রেজাল্ট আর কি ওনাদের ছিল, ওনারা ইংরেজি বলতে পারেন, বাকিরা পারেন না, বিভিন্ন ভাষায় বিভিন্ন লোককে নানা রকম অপমান করার টেন্ডেন্সি। তো এগুলো ঠিক শিখিনি। আর আমি বুঝি এন্ড অফ দ্য ডে পৃথিবীতে এখনো কন্টেন্ট রুলস, আপনার কাজ, আপনার পরিচয়, আপনার মধ্যে যদি মাল মশলা থাকে, আমি কন্টেন্টের বাংলাটা এটাই করতে পারলাম, তাহলে আপনি ঠিক পৌঁছবেন কোথাও না কোথাও। একদম। এবং সেক্ষেত্রে 3 ইডিয়টসে আমির খানের ওই উক্তিটাকেই জীবনের সার সত্যি বলে মনে করি, কাবিল বানো কামিয়াবি ঝাঁক মারকে পিছে দৌড়েগি। এজন্য আপনার ঢাকঢোল পেটাতে হবে না এত। আমি কি, আমি কি, আমি কি, আমার কি আছে, আমার কত দামি শাড়ি আছে, আমার কত গয়না আছে, আমার বাবার কি ছিল, আমার বরের কি আছে, বা আমার কি আছে, সবের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখা এবং আর আপনারে কাজের বড় বিষয়। বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। থার্ড পার্টি এন্ডোর্সমেন্টটাই সবচেয়ে বড় জিনিস। একদম। মানুষে তোমার ব্যাপারে কি বলছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরকম কোনো ঘটনা মানে এই অল বেঙ্গল মেন্স ফোরাম যে চালু করার পিছনে
এর পিছনে যে মানে আমি জানতে চাইছি যে এরকম কোনো ব্যাক স্টোরি ছোটবেলাতে কি এরকম কিছু দেখেছো যেটা দেখে তোমার ইন্সপিরেশন এসেছে বা যেটা থেকে মাথায় পুশ করেছে বিষয়টা, বা এরকম কোনো কিছু যদি আমি একটা কথা বলি, ছোটবেলা থেকে যেটা আমার মনে হয়েছে, আমি কলেজ লাইফেও মনে করেছি, তারপরে যে পুরুষ মানুষ কিন্তু খুব একটা একপেশে জীবনযাপন করেন। যদি আপনি এটাকে ব্যাক স্টোরি বলতে চান তাহলে এটা বাড়ি মানে সবাইকে মনে হয়েছে আমার, সে দাদু বলুন, বাবা বলুন, কাকা বলুন, ভাইরা বলুন, দাদারা বলুন, কিন্তু আমাদের বাড়িতে কোথায় নেই, আমার ভাইয়ের বউরাও সবাই অত্যন্ত ভালো, বৌদিরাও ভালো, কিন্তু বন্ধুদেরও মনে হয়েছে, আজও মনে হয় পুরুষ মানুষের লাইফটা খুব একটু একপেশে, মানে একটেরে, মানে পুরুষ মানুষকে অনেক কিছু মেনে নিতে হয় পরিস্থিতির খাতিরে। তার মানে কিন্তু এরকম অত্যাচার নয়, কিন্তু পুরুষ মানুষ অনেক কিছু নিয়ে বলতে পারেন না, এবং সেটাকে তারা বলেন গৃহশান্তি বজায় রাখা। মেয়েরাও কি তা বলে মেনে নেন না? মেয়েরাও অনেক কিছু মেনে নেন, কিন্তু পুরুষ মানুষের এটা একটা ভেতরকার ব্যাপার যে পুরুষ মানুষ, অনেক আমি পুরুষ মানুষকে চিনি যারা গৃহশান্তি বজায় রাখার জন্য অনেক কিছু চুপচাপ মেনে নিয়েছেন, কখনো কখনো সেটা বাবা মায়ের অপমানও। এই দেখবেন এই যে আলাদা হয়ে যাওয়া বাবা মায়ের থেকে, এটা বহু পুরুষ মানুষই মনে করেছেন, বা তাদের বাবা মায়েরাও বলেছে, আমাদের অফিসেও এখন অনেক এসে বলে, তোরা ভালো থাকলে আলাদা হয়ে যা, তোরা ভালো থাকবি তো তাহলেই হবে। তো এই পুরুষ মানুষের এই যে খারাপ লাগার জায়গাটা, যে বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেলেও তাদের খারাপ লাগে, এটা অনেক মেয়েই অনেক সময় বুঝতে চাননি। তখন তারা বলেছেন, আমরাও তো বাবা মাকে ছেড়ে এসেছি, আমাদের কি খারাপ লাগা নেই? এখন যদি এটা হয়, তাহলে তো সেটা একটা অন্য ব্যাপার, তুল্যমূল্য বিচার হলো, ওরাও বাবা মাকে ছেড়ে এসেছেন, তাই তার ভিত্তিতে ওনারা নিজের স্বামীটিকেও বাবা মার থেকে আলাদা করে নিয়ে চলে গেলেন। এ ব্যাপারে কোনো রক্ত নেই, কিন্তু পুরুষ মানুষ খুব একটা একপেশে জীবনযাপন চিরকালই করেছেন, যেটাতে তারা কোথাও বলতে পারেননি কখনো। একপেশে জীবন এই যে ধরুন আজকে বিয়ে হলেই তাদের মনের মধ্যে একটা চিন্তা ঘোরে না যে মার বউয়ের বনিবনা হবে কিনা, এই জায়গাটা। একটা বিগেস্ট মানে হ্যাঁ, এটা চিন্তা। কি কোনো মেয়ে কোনোদিন ফেস করেছেন? তাদের কি কোনোদিন ভাবতে হয়েছে যে শাশুড়ি আর মায়ের মধ্যে কোনো ভেদাভেদ, বা আমি মানে শ্বশুর আর বাবার মধ্যে ভেদাভেদ, আমার এদের মধ্যে বনিবনা হবে কিনা, কোনোদিন ভাবতে হয়নি। এই জায়গাটা মেয়েরা হয়তো কোনোদিন বুঝতেও পারবেন না, কিন্তু একটি পুরুষের মনে বিয়ে করার সম্বন্ধে প্রথম থেকে, এবং তিনি কিন্তু দুজনকে নিয়েই থাকতে চান ভালোভাবে, কারণ একজন তাকে এই পর্যন্ত এনে দিয়েছেন, আরেকজন তার সঙ্গে বাকি দিন বাকি অবধি জীবন। যাবেন, কিন্তু উনি কিন্তু দুজনকে নিয়ে থাকতে চেয়েছেন সবসময়। কিন্তু এই দুজন দেখুন, সেই আবার দুই নারী হাতে তরবারি, এই যাদের মধ্যে ভাব হলো দুই মা আর বউয়ের মধ্যে, সেই পুরুষের থেকে সুখী আমার মনে হয় আর কোনো পুরুষ নেই। তার যত মানে সংসারে ঝামেলা মুক্ত জীবন আর মনে হয় কারোর নেই, কিন্তু মানে তার সবসময় একটা ভয় যে অনেক পুরুষ এখানে বাড়িতেই দেরি করে ফেরেন, হয়তো যে গেলেই আবার শুনতে হবে। সেক্ষেত্রে সবসময় বউয়ের দোষও হয়তো নয়, মায়ের দোষও হয়তো নয়, কিন্তু উভয়ের সঙ্গে সামহাও বনিবনা হয় না। সেটা রান্নাঘরের দখল নিয়েও হতে পারে, অর্থনৈতিক কারণও হতে পারে, নানান রকম, বা ছেলের দখল নিয়েও তো হতে পারে, সবকিছু নিয়েই হচ্ছে। কিন্তু পুরুষ মানুষের এই জায়গাটা আবার দেখবেন, মানে এই যে ধরুন ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে ভালো কিছু হলেই আমি দেখেছি মেয়েরা বলতে চায় আমার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে মামা বাড়ির মতন হয়েছে, আর খারাপ হলেই বলবে তোমাদের বাড়ির মতন হয়েছে, এটা তোমার একটা ছেলে। ছোটবেলা থেকে আমরাও দেখেছি, মানে এটা প্রত্যেক বাড়ির একটা চিরাচরিত গল্প। অনেক কিছুই আমরা দেখুন, আমাকে অনেকেই অনেক কথা বলেন, তার মধ্যে পুরুষরাও আছেন, বরং নারীরা কিন্তু আমাকে খুবই সাপোর্ট দেন। বহু পুরুষ আমায় অনেক আজে বাজে কথা বলেন, কিন্তু সেটা দেখুন, একটা কাজ করতে নেমেছি, ভালো খারাপ তো থাকবেই, ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমার কাজে সবাই ভালো ভালো বলবেন, এটা আমি চাইও না, কারণ তাতে আমার কাজটা বোঝা যায় তখনই কাউকে এফেক্ট করছে, মানে তখনই যখন লোকে আমায় খারাপ কথাও বলে। একদম। যে এবার কি হয় বলুন তো, যে এই যে আমরা দেখবেন ছোটবেলা থেকে গরমের ছুটি টুটি পড়লে দেখবেন বেশিরভাগ মানুষ মামা বাড়ি গেছে, ঠিক। কজন মানুষ কাকার বাড়ি পিসির বাড়ি যেতেন। বেশিরভাগ সংসারে না মায়েদের একটা প্রভাব থাকেই, এর মধ্যে আমি অন্যায় ন্যায় বলতে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগ সংসারেই কিন্তু ভেতরটায়, এই যে সবাই বলেন না পুরুষতান্ত্রিক সমাজে, এখনো আছে, বহু অনেক জায়গাতেই আছে, কিন্তু এন্টায়ার সমাজেই না, যে সমস্ত একটু শিক্ষিত একটু সচ্ছল বাড়িতে না, সব জায়গাতে মায়েদের একটা বড় প্রভাব আছে। মামা বাড়ির মানে মা যেরকম বাড়ি থেকে এসছেন, সেই বাড়িতে না জেনারেলি খাওয়া দাওয়ার ধরনটা মামা বাড়ির মতন হয়, মানে অন্যান্য শিক্ষা দীক্ষাগুলো মামা বাড়ির মতন হতে থাকে। যেখানে ঠাকুমা খুব দুর্দণ্ড প্রতাপ ছিলেন, তার মধ্যে আবার ঠাকুমা হয়তো তার নিজের বাপের বাড়ির নিয়মটা চালিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, এটা না অনেক বড় চিন্তার ব্যাপার, এরকম সোজাভাবে কিছু হবে না। এই যে ধরুন মেয়েরা খালি বলেন না যে টাইটেল নিয়ে বিয়ের পরে টাইটেল বদলাবো না, বলো কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যে টাইটেলটা বহন করছেন সেটাও তো ওনার বাবার টাইটেল, সেটা তো ওনার মায়ের পদবি নয়।
তাহলে কি হলো? ওনার মায়ের পদবি তো উনি বহন করছেন না, উনি তো বাবার টাইটেলটাকে চালাচ্ছেন, তাহলে ব্যাপারটা তো সেই একই হলো। তাহলে একদম পদবিবিহীন হয়ে যান সবাই, মানে তাই না? পদবি নিয়ে যখন এত ডিবেট আছে তাহলে পদবি আবার বিহীন যদি হয়ে আমি যাবে। ধরলাম ওনার মায়ের পদবিটা উনি নিচ্ছেন, ওনার মায়ের তো আবার সেই তার বাবার পদবিটা, তাহলে এর শেষ কোথায়? তাই না? উনি কি ওনার মায়ের পদবি যদি রাখতে চান, সেটাও তো তার বাবার পদবি, তাই না? না, এক্ষেত্রে এটা পাল্টা যুক্তি আসতে পারে না যে কোথাও তো গিয়ে এই জায়গাটা চেঞ্জ তাহলে পদবিহীন করার জন্য আপনারা আন্দোলন করুন যে আমরা কোনো পদবি ব্যবহার করব না। কিন্তু আপনি যখনই বলছেন যে আমি আমার বাবার পদবি রাখবো এবং এর জন্য তখন অনেকে নিঃশব্দে কথা করে যান, কিন্তু বহু মেয়ে আছেন পদবি বদলান না, নানা রকম কারণে বদলান না, যে আবার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব জায়গায় চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম ঝামেলা। অনেকে শ্বশুরবাড়ির থেকেও বলে, বা হাজবেন্ডও বলে না করো না এসব ঝামেলা। কিন্তু যারা এটা নিয়ে সোচ্চার হয়ে পড়েন, তাদের এটা ভাবতে হবে যে আপনি যে টাইটেলটা রাখছেন সেটাও তো আপনার বাবার টাইটেল, তাই না? তাহলে সেখানে তো আপনি কোথায়, আপনারা এটাকে যে কথায় কথায় পিতৃতান্ত্রিকতা বা পুরুষতান্ত্রিকতা বলেন, তার থেকে কি আপনি মুক্ত হতে পারলেন ভাই? আপনি তো পারলেন না, একদম তাই না? একদম। আমি এগুলোই বলতে চাই, এগুলো একটু ক্ষতি ভেবে দেখবেন আমার কথাগুলো। না, একদমই। ইভেন মানে তোমার কথাগুলো তুমি যখন এই লাস্ট কথাটা যে বললে যে একটু ভেবে দেখার কথা, না আমি আমার আজকে সকালেরই বোধহয় গল্প, আমি আমার ভাইকে মেসেজ পাঠিয়েছিলাম বিকজ ও তোমার প্রচুর ভিডিও না শেয়ার করে স্টেটাসে, ঠিক আছে, স্টেটাসে স্টোরিতে। আমি ওকে বললাম যে শোন, তোর খুব ফেভারিট একজনকে আনছি, ঠিক আছে, তো তোর যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি যেটা তুই ওনাকে করতে চাস আমাকে কর, আমি সেটা কনভে করবো, ঠিক আছে। তো উনি বলে যে নামটা আমাকে বল। আমি বললাম তুমি মানে আমার ভাইয়ের তো সঙ্গে সঙ্গে লাইক মানে আমি যদি এখানে ওর শোনাতে পারতাম খুব ভালো হতো। হি ওয়াজ লাইক মানে প্রথম 1-2 মিনিট মানে কি বলবো, ও শুধু মানে প্রফুল্ল হয়ে মানে কি বলবো, উৎসাহিত হয়ে একদম হ্যাঁ তুই হিনাকে আনছিস, শি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। উনি না এদিককার কথা বলে না ওদিককার কথা বলে, উনি মানে দুদিকেরটা বজায় রেখে একদম মানে যেটা হওয়া উচিত ন্যায়সঙ্গত উনি কথা বলেন, ঠিক আছে। সো ভাবনাটা ক্রিয়েট হয়েছে, মানে তুমি যে বলছো যে ভাবা উচিত। হ্যাঁ, না ভাবনা যে ক্রিয়েট হয়েছে সেটা এবছর ইন্টারন্যাশনাল মেন্স ডেতে বুঝতে পারলাম। কারণ এত এমএনসিস, এত গভর্নমেন্ট অর্গানাইজেশনস, তারা ইন্টারন্যাশনাল মেন্স ডে শুভেচ্ছা জানিয়েছেন, যেটা ভাবা যায় না। এত মহিলা শুভেচ্ছা জানিয়েছেন, ভাবা যায় না। এত বড় বড় সেলিব্রিটি জানিয়েছেন, কিন্তু খারাপ লাগলো এত পুরুষ মানুষ সার্কাস্টিক ওয়েতে লিখেছেন, এটা খারাপ লাগলো। যে নারী দিবসে কিন্তু কোনো মহিলা নারী দিবস নিয়ে এরকম সার্কাস্টিক লেখা লেখেন না। তারা Sarcastic কিন্তু লিখেছে, হ্যাঁ, মানে আমাদেরও point ওনারা মনে করছেন যে পুরুষ দিবসটা মানে সার্কাস্টিক ওয়েতে লেখা, তাদের খুব খারাপ লাগলো এটা। এই নারী দিবসে কোনো মহিলা কিন্তু এরকম নারী দিবসকে নিয়ে সার্কাস্টিক লেখা লেখেন না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা নিয়ে এটা সার্কাস্টিক পুরুষ লেখার মানুষকে আছে শুধু তাই। এটুকু বলতে চাই, আপনারা কবে নিজেদের মূল্য আর মর্যাদা বুঝবেন, একদমই। তাই না? এটা খারাপ লাগলো যে মেয়েরা কিন্তু একদম মন খুলে লিখেছেন পুরুষ দিবস নিয়ে। স্ত্রী তো 2-4 জন লিখবেনই পুরুষ দিবসের কি প্রয়োজনীয়তা আছে, তার মধ্যে পুরুষ মানুষ বড় কম নন যারা এই কথাটা লিখেছেন। তো আমার কথা, আরো 10টা দিবস উদযাপিত হচ্ছে, এটা উদযাপিত হলেই ক্ষতি কি? কোনো তো ক্ষতি নেই একদম। তো, কিন্তু পুরুষ মানুষের এই মনোভাবটা ভালো লাগলো না। আমি আপনাদের কথা ছোট ছোট কথা বলি, এই যে আমি এর আগে 2-একটা পডকাস্টে বলেছি যে আজকে যদি পুরুষ মানুষ হঠাৎ ভাবেন যে আমরা আর চাকরি বাকরি করবো না, আমরা হাউস হাজবেন্ড হব, অনেকদিন তো হলো কারণ মেয়েরা তো কথায় কথায় বলেন যে আমরা বাড়িতে বসে কি করি, তোমরা কি করে বুঝবে, তোমরা তো বাইরে যাচ্ছ চাকরি করছো। আবার এক প্রথিতযশা পরিচালক বললেন যে ছেলেরা নাকি অফিসে গিয়ে শুধু আড্ডা মারেন আর গল্প করেন, এটা ওটা খান, কিছু করেন। তো সেটা সবসময় সত্যি নয়, তো মেয়েরাও সেটা করতে পারেন অফিসে গিয়ে, অফিসে তো একটা অন্য পরিবেশই থাকে, এরকম করে জেনারেলাইজ করে দেওয়া ঠিক নয়। তো যাই হোক, তো এবার না সবই চলে। আমি সবকিছুই হতে corporate পারে। আছি, নিশ্চয়ই, বল- আমিও বহু বছর কর্পোরেটে ছিলাম। অফিসটা মানুষের একটা দ্বিতীয় হোম, কাজে সেখানে সবকিছুই হতে পারে। এভাবে তাই জন্য পুরুষ মানুষকে জেনারেলাইজ করে দেওয়াটা কোনো কাজের কথা হতেই পারে না। না না কারণ পুরুষ মহিলা আজকে ওখানে film কোনো industry ওখানে তেও কোনো ডিফারেন্স তো না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানরা তাহলে সেভাবে কাজ করেন না, টেকনিশিয়ানদের কি অসম্ভব পরিশ্রম, একদমই। তাহলে তারা কি আবার তার মধ্যে সিগারেট খান না, চা খান না, আড্ডা মারেন না? একদম। কাজে এভাবে কোনো কথা হয় না। কিন্তু আমি যেটা বলতে চাই যে যদি আজকে পুরুষ মানুষ মনে করেন চলো আমাদের অনেক হয়েছে আর আমরা চাকরি বাকরি করবো না, আমরা হাউস হাজবেন্ড হব, আমরা বাড়িতে থাকবো, রান্না, অনেক পুরুষ মানুষ রান্না বান্না করতে পারেন এবং ভালোবাসেন, আমরা ঘর গোছাবো, আমরা ছেলে মেয়ে দেখবো, আমরা আর বাইরে যাব না, আমরা বাড়িতে তোমরা যেরকম করো আমাদের জন্য কিন্তু তখন কাজের লোক রাখতে হবে তোমাদের, আমরা সবকিছু করব, একদম। তোমরা যেরকম আমাদের বাবা মাকে মাঝে মাঝে আজে বাজে কথা বলো, আমরাও তোমাদের বাবা মাকে বলবো, করবো এগুলো, বা চাইলে তোমাদের বাড়ি গিয়েও থাকতে পারি আমরা,
এসব যেটা মেয়েদের জন্য এতকাল নির্দিষ্ট ছিল, এবার পুরুষের জন্য যদি নির্দিষ্ট হয়, এটা কল্পনাই, কষ্ট কল্পনা। তবু যদি হওয়া শুরু হয় কি হবে? বিশ্বাস করুন, আমি কয়েকজন মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ রাজি না। এবং মেয়েদের অনেকের বাবা মারা তো চিৎকার করতে শুরু করবেন, ছেলের বাবা মারাও সবার আগে চিৎকার করবেন, এ কি তুই বউয়ের পয়সায় বসে বসে খাবি, করবেন। এবং মেয়ের বাবা মারাও কাকে বিয়ে করলি, দৈবাত হতে পারে, কোনো ওয়াইফ আর হাজবেন্ডের প্রবলেম নাও হতে পারে, অনেক ওয়াইফ এতে রাজিও হতে পারেন, কিন্তু আমায় যে কজন মেয়েকে জিজ্ঞেস করলাম কেউ রাজি না, বিশ্বাস করুন। বলছে না না দিদি, এটা হতেই পারে না, ছেলেদের রোজগার করতেই হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনারা যে তাহলে এত কথা বলেন, আপনারা নিজেরাও কিন্তু কেউ এটাতে রাজি না যে পুরুষ মানুষ যদি চাকরি ছেড়ে আজকে হাউস হাজবেন্ড হতে চান। একদম। আমি এরকম কিছু কিছু ছেলেকে চিনি যারা কিন্তু এটা করতে চায়, বাড়িতে থাকবে, রান্না বান্না করবে, বাড়ির তদারকি করবে, ছেলে মেয়েকে মানুষ করবে, স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে সব। তা কই আপনারা তো রাজি হচ্ছেন না। তো আমার কথা হচ্ছে যে তাহলে আপনারা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, আপনারা বলবেনও আবার রাজিও হবেন না, দুটো একসঙ্গে তো একটু মুশকিল না? আমার ভাই এই পয়েন্টটা খুব বেশি পছন্দ করলো। তুমি এই last 2 মিনিট যেটা বললে, ঠিক আছে? ওর সাথে আমার এটা নিয়ে মানে ম্যাক্সিমাম টাইম আমাদের সাথে কনভারসেশন মানে আমার কথা হচ্ছে পুরুষ মানুষকে আপনারা সেই সুযোগটা দিন, যে আপনারা তো অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার পরে বলছেন যে আমার আর ভাল লাগছে না, আমি হোম মেকার হব, বাচ্চা মানুষ করবো। তো একটা পুরুষ মানুষকে কি আপনারা সেই সুযোগ দেবেন? একটা পুরুষ মানুষ কি চাইলেই বলতে পারে যে আমি হোম মেকার হব, আজ থেকে আমি আর চাকরি করব না? তার কাছে কি সেই সুযোগ আছে? একদমই নেই। মানে সে কি হয় না। তিনি কি সেই সুযোগটা পাবেন? আমি জানতে চাই। আপনারা অনেকেই যারা আমার উদয়াস্ত গালাগাল না দিয়ে জল খান না, আমি তাদের কাছে এগুলো জানতে চাই। ইভেন আরো একটা কথা আছে, মানে যেটা আজকে যখন বিয়ের যখন এই কথাটা উঠলো এবং স্বামী স্ত্রীর যখন কথাটা উঠছে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে তুমি দেখবে যে একটা ছেলে যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে, ঠিক আছে, ফিনান্সিয়ালি এবং বাকি জিনিসপত্রে, ততক্ষণ কিন্তু তাকে মানে ততক্ষণ কিন্তু সে বিয়ের জন্য যোগ্য নয়, ঠিক আছে? এইবারে অপরপক্ষে আমি যদি এই বিষয়টাকে উল্টো দিকে ভাবি যে মানে মেয়ের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, মেয়ে ঘরে কি ওখানে কি শিখে যাবে, কি ঘরের কাজ করে না মতো না, ওটা শিখে যাবে? মেয়েদের মেয়েদের তো প্রতিষ্ঠিত হওয়ার প্রশ্নই ওঠে না। একটা মেয়ে মোটামুটি সুন্দরী হলে আর বাবার পয়সা থাকলে সেটাই তো তার প্রতিষ্ঠা। তাহলে আমি মেয়েদের বলতে চাই, আপনাদের এটাতে লজ্জা করে না? কেন আপনাদের বিয়ের সময়, যখন অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ, আপনাদের চাকরি, আপনাদের চাকরির ভবিষ্যৎ, আপনাদের উন্নতি, আপনাদের স্যালারি নিয়ে কেন কথা হবে না? কেন এ কথা হবে না আপনাদের নিজেদের বাড়ি তৈরির কি পরিকল্পনা, আপনাদের নিজেদের গাড়ি কেনার কি পরিকল্পনা, এগুলো নিয়ে কেন আলোচনা হবে না? তাহলে আপনারা কি আধুনিক নারী হলেন? এখনো কেন আপনাদের কি কেমন দেখতে, কেমন গায়ের রং, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনারা তাতে পার্টিসিপেট করছেন? আপনাদের বাবার কত পয়সা, ওই আপনাদের তো এগুলো নিয়ে প্রতিবাদ করতে দেখি না। আর যে প্রতিবাদগুলো করেন সেগুলো একই রকম প্রতিবাদ এত বছরেও হয়ে আসছে। আমি এটা বুঝতে পারি না। আপনারা অনেকেই আছেন সারাদিন দেখি এক ধরনের ফেসবুকে লেখা, আপনাদের শ্বশুরবাড়িতে আপনাদের যা খুশি তাই বলা হচ্ছে, আপনারা মেনে নিচ্ছেন কারণ সংসারটা করতে হবে। কেন মেনে নেন আপনারা? কেউ বলেছে আপনাদের মেনে নিতে? আপনারা তো এগুলো শুনছেন, কেন শুনছেন? আর এক ধরনের লেখা লিখে যাচ্ছেন এত বছর ধরে। তাহলে কোথায় এগোলেন আপনারা? ৭৯ বছরের স্বাধীনতায় এত প্রকল্প, এত ভাতা, এত ওমেন্স কমিশন, এত আইন হয়ে কি হলো? আপনারা তো এখনো নিজেদের প্রতিষ্ঠাই করতে পারলেন না যে না আমরা ততক্ষণ কেউ বিয়ে করব না, আমাদের চাকরি করা বাধ্যতামূলক হতে হবে, আমাদের চাকরি নিয়ে কথা হতে হবে। আমরা কেমন দেখতে টেকতে সব পরের কথা। অনেকেই শুনি শ্বশুরবাড়ির থেকে নাকি বলেন চাকরি ছাড়তে হবে বিয়ে করলে। তা আপনারা কজন সে বিয়েটায় বারণ করেছেন? আপনারা অনেকেই তো শুনি হাসতে হাসতে চাকরি ছেড়ে দেন শ্বশুরবাড়ি থেকে এরকম দাবি করলে। তখন আপনাদের হয়তো শ্বশুরবাড়ি অনেক পয়সাওয়ালা, আপনাদের সেই আরাম আয়েসের প্রতি এত লোভ, আপনারা অনেকে শুনেছি চাকরি ছাড়েন। আমার চেনা মহিলাদের আমি চিনি। কেন ছাড়েন আপনারা? যদি 10,000 টাকাও মাইনে পান, আমার মনে হয় তো সেটা অনেক বেশি আত্মসম্মান থাকা উচিত তার জন্যে, যে আমি 10,000 টাকা রোজগার করলে আমি সেটাই করব। কিন্তু আপনি জানি অনেককে আরাম আয়েসের জন্য আপনারা সেটা ছাড়েন শ্বশুরবাড়ির থেকে বলছে বলে। কেন ছাড়বেন আপনারা? চাকরিটা তো আপনি নিজের যোগ্যতায় পেয়েছেন। আমার উত্তর কেউ দিতে পারবেন আপনারা? আমি কিন্তু অনেকজনকে মানে পারি তোমাকে ইয়ে করছি, কিন্তু আমার কিন্তু এরকম সত্যি অনেকজন জানা মানে রিসেন্ট ডেজে অনেক বান্ধবী বা কালিগস রয়েছে যারা কিন্তু এরকম যখনই পাল্টা দাবি এসেছে তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না করেছে। ও আনন্দের কথা তো, সেটাই তো মানে হওয়া সত্যি উচিত। একদম সেটাই তো হওয়া উচিত। মেয়েদের চাকরি করা, রোজগার করা বাধ্যতামূলক হওয়া উচিত। একটা আমি চাকরি ছাড়বো কেন? আমি নিজের যোগ্যতায় যেটা পেয়েছি সেরকম বাড়িতে আমি বিয়ে করব কেন? মানে আজকে যারা এটা বলছে কালকে তো তারা আরেকটা অন্য কথা বলবে। কেন আমি চাকরিটা ছাড়বো? আমি তো এটা বুঝতে পারছি না। আমি আমার এমন অনেক মেয়েকে জানি
শ্বশুর বাড়িতে এসি আছে, গাড়ি আছে বলে নিজের বাপের বাড়িতে সেটা নেই, সেই সুবিধাটা পাওয়া যাবে না বলে অনেক অত্যাচার তারা সহ্য করছেন, কিন্তু বাপের বাড়ি ফিরবেন না, কারণ বাপের বাড়িতে গেলে এগুলো পাওয়া যাবে না। এদের আপনি কি বলবেন? হাস্যকর বিষয়, সত্যি হাস্যকর। না, হাস্যকর না, এগুলো কিন্তু খুব হিউমিলেটিং। মানে আপনি এগুলোকে কি বলবেন? এইসব দ্বিচারিতা আর কি, দ্বিচারিতা ছাড়া তো আর না না, কিছু- দ্বিচারিতা না। এবার এবার কথা হচ্ছে এই সব মেয়েদের জন্য আরো অনেক মেয়েকে অনেক কিছু সহ্য একদমই তাই, একদমই তাই। তাহলে এগুলো মেয়েদেরকে সবার আগে বুঝতে হবে যে আত্মসম্মানের উপরে কোনো কিছু হতে পারে না। সবার আগে কিন্তু সেটা ফেসবুকেও বিপ্লব টিপ্লব করে কিছু হবে না ভাই, কোনো লাভ নেই। সবার আগে নিজেদেরকে তৈরি করতে হবে। ছেলেদেরকেও একই কথা বলি, অনেক ছেলে এবং তাদের বাবা মারা আমার কাছে আসেন, দিদি পাড়ায় লোকে কি বলবে, সমাজের লোকে কি বলবে, এই বলে তারা একের দিনের পর দিন টক্সিক রিলেশনশিপ টেনে নিয়ে যাচ্ছেন, ভাবছেন বউ নাকি বদলাবে। কেউ বদলায় টদলায় না ভাই, স্বভাব কখনো বদলায় না। বলে না স্বভাব যায় না মলে, আর কয়লার কালি যায় না ধুলে। আপনারা কোন আশায় যে আছেন, অনেক মেয়েও থাকেন আশায় স্বামী নাকি বদলাবে, কেউ বদলায় না ভাই। যাদের যেমন স্বভাব সেটা তেমনই থাকে। একদম। মাঝে মাঝে কতদিন মাঝে মাঝে লোকে অভিনয় করেন, তো আপনারা সেই আশায় ভুলছেন। বহু ছেলে আছেন, তাদের বাবা মায়েরা আছেন, দিদি ভেবেছিলাম না বদলে যাবে, দিদি কেউ বদলায় না। তা আপনারা কিসের আশায় থাকেন কে জানে। না, আমি তো এটাই বলি, মানে আমারও এটাই মনে হয় যে কিছু কিছু বেসিক জিনিস না, সেটা তোমার মধ্যে বা আমার মধ্যে সেটা রয়েছে, দ্যাট ইজ ইন ইউর ব্লাড বা নেচার, যাই বলতে পারি আমি, ঠিক আছে? এবং সেটা আমি হয়তো কিছুদিন আটকে রাখতে পারি। আর ultimately ছেলেদেরকেও সেটা বলি, উঠে আসবে। ছেলের বাবা মাদেরকেও বলি, যেমন মেয়েদের ক্ষেত্রে বলছি চাকরিটা বাধ্যতামূলক, ছেলের বাবা মাদের বলতে চাই ছেলেদের সব কাজকর্ম শেখান, একদম, বাড়ির সব একদম, একদম। কাজকর্ম শেখান, সেটাও বাধ্যতামূলক হওয়া উচিত। মেয়েদের জন্য তো বটেই, ছেলেদের জন্য সমস্ত কাজকর্ম জানা, রান্না বান্না করা বাধ্যতামূলক হওয়া উচিত। যেদিন এই সবগুলো পূরণ হয়ে যাবে সেদিন আধা ঝামেলাই মিটে যাবে। ছেলেরা তো এত বেশি নির্ভরশীল না, সে কারণে আরো সব গন্ডগোল। ইভেন আরো একটা জিনিস, যেটা তুমি চাকরির কথা বললে যে মেয়েদের চাকরি করা উচিত, আমার মানে আজকের দিনে যেভাবে জিনিসপত্রের দাম বা যেভাবে লাইফস্টাইল যেভাবে গ্রো করেছে, সেই ক্ষেত্রে কিন্তু একজনের ইনকামে, ঠিক আছে, মিডল ক্লাস আমি বলছি আর কি, যেটা ম্যাক্সিমাম পপুলেশন যেটা রয়েছে আমি সেটারই কথা বলছি, একজনের ইনকামে কিন্তু সংসার চালা আজকের দিন সম্ভবই না। আরেকটা কথা, যে মেয়েরা 3 মাসের বিয়েতে এত এত টাকা চাইছেন, পাচ্ছেনও, কারণ আমাদের দেশের আইনটাই এমন। অনেকে তো আবার মেনটেনেন্স নেওয়ার জন্য চাকরি ছেড়ে দেন এসব। তো আমি মেয়েদেরকে একটাই কথা বলতে চাই যে আপনার যদি আত্মসম্মান থাকে, আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনার নিজের রোজগার করা উচিত। একদম। অন্যের উপার্জনে লাক্সারিয়াস লাইফ লিড করব, সেটা আমার বাবা হলেও করব না, আমার স্বামী হলেও করব না তার পয়সায়। এই আত্মসম্মান বোধ যতদিন না করে তুলতে পারছেন, ততদিন আপনারা খুব কোথাও এগোবেন না ভাই, এটুকু বলতে পারি। আমি যদি একটা লাক্সারিয়াস লাইফ চাই, তো সেটা মানে পাবার মতন দম আমার নিজের মধ্যে থাকতে হবে, অন্যের পয়সায়। একদমই। এবং এই অ্যালুমিনিটা, এই যে মেনটেন্যান্স যেটা তুমি কথা বলছো, এটা তো আজকের দিনে একটা বিগ প্রবলেম হয়ে গেছে। পণের জন্য যেমন বহু ফ্যামিলি শেষ হয়েছেন, অ্যালুমিনিতেও কিন্তু বহু ফ্যামিলি শেষ হচ্ছেন, এটা মানতে হবে। পণ হলে আপনারা রেড়ে করে পড়বেন, পণ নিয়েছে, পণের জন্য মারা গেছে, তো অ্যালুমিনিতে কত সংসার শেষ হলো, কত ছেলেকে চলে যেতে হলো, সেটার খবরও একটু রাখুন তাদের। তার জন্য বহু ছেলে চলে গেলেন, বহু ছেলের বাবা মায়ের জীবন শেষ হয়ে গেল, এটাও আপনাদের একটু জানতে হবে। কত ছেলের ঘটি বাটি বিক্রি হয়ে গেল, এটাও তো একটু জানতে হবে ভাই, শুধু একদিকটা দেখলে তো হবে না। না, একদমই ঠিক কথা। পণটা বেআইনি আর অ্যালুমিনিয়াম আইনি, এটা তো হতে পারে না, তাই না? ইভেন আমি যখন আজকের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি দেখছিলাম আইন যত রয়েছে সবই, ইভেন আমি ইউটিউবে সার্চ করলাম যে আইন মানে লজ এগেনস্ট মেল, ঠিক আছে, প্রচুর। দেখুন, ল এগেনস্ট মেল অনেকই, কিন্তু বুদ্ধি করে চললে এই ল এর মধ্যে থেকে পুরুষ মানুষ কিন্তু নিজেদের জন্য কিছু বার করতে পারেন। সেই বুদ্ধিটাই ওনাদের নেই। কেন নেই? কারণ ওনারা কোনো পড়াশোনা করেন না, ওনাদের কোনো অ্যাওয়ারনেস নেই। ওনারা বিয়ে মানে এখনো রঙিন চশমা পরে আছেন, আর বিয়ে হলেই ওনারা ভাবতে শুরু করেন মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, ইএমআই নিয়ে আমরা অ্যাব্রড হানিমুনে যাব, প্রি ওয়েডিং শুট করতে করতে দরকার হলে নর্দমায় চলে যাব। তো এবার এরকম আমি দেখেছি, হ্যাঁ। তো এবার সবার সঙ্গে টেক্কা দেবো, আমার কাজিন এটা করেছে, আমার সহকর্মী এটা করেছে, বন্ধুরা এটা করছে, আমি এর থেকেও বেশি করবো। আমি এরকম ছেলে জানি যে ইএমআই নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে গেছে, কিন্তু উনি বুঝলেন না, এটা ওনার বেঞ্চমার্ক সেট হলো। বিয়ের তো 3-4 মাস বাদে তাকে ঝামেলা, তারপরে তো যখন কেস উঠলো, তখন তার বউ বলছেন যে স্যার ও তো আমাকে সুইজারল্যান্ডে হানিমুনে নিয়ে গেছে, তাহলে এই টাকা কেন দিতে পারবে না? কিসের অভাব আছে? হ্যাঁ, কিন্তু উনি বুঝতে পারছেন না যে উনি যে ইএমআই নিয়ে হানিমুন করতে গেছেন, সেটা তো ওনার বাবা মাও জানেন না। উনি তো তখনও সেই ইএমআই টেনে যাচ্ছেন পার্সোনাল লোনের। এইবার আবার মেনটেন্যান্স বা অ্যালুমিনির ইএমআইও দিতে হবে ওনাকে পার্সোনাল লোন নিয়ে আবার।
ওনারা বুঝতে পারছেন না যে ওই যে আজকালকার বিয়ে আসলে একটা প্যাকেজ, তো আপনার প্রি ওয়েডিং শ্যুট, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, হালদি করে তারপরে বিয়ে হলো, ফেসবুকে সব আপলোড হয়ে গেল, তারপরে অ্যাব্রডে হানিমুন করে তারপরে গ্রাফটা নিচে নামতে শুরু করলো, তারপরে গিয়ে মাস চারেক পরে সেটা তো আদালতের দিকে হাঁটতে শুরু করলো আস্তে আস্তে। তখন গন্ডগোলে পড়ে গেলেন, তার আগে তো আপনার হয়ে গেছে, আপনি তো কিছু বুঝতে পারেননি। তখন তো আপনি পার্সোনাল লোন টোন নিয়ে যা করার করে ফেলেছেন, কারণ আপনাকে তো তখন সবার সঙ্গে দেখাতে হবে না যে আপনি এদের সবার থেকে বড় হনু, আপনি কত কি করতে পারেন। বিয়ের জন্য, বিকজ এটা একটা বিয়ের সিজন চলছে এবং এটা তো দেখুন বিগ ফ্যাট ওয়েডিং এর সংখ্যা বেড়েছে, আমরা যতই বলি বিয়ে উঠে যাবে, বিয়ে নামক ইনস্টিটিউশন থাকবে না, ঠিক উল্টো, বিগ ফ্যাট ওয়েডিং এর সংখ্যা আরো বেড়েছে। তার প্রথম এবং প্রধান কারণ আমাদের সোশ্যাল মিডিয়া। একদম দেখাতে হবে লোককে শো অফ, আমি কত সেজে গুজে, কত বাড়িঘর সাজিয়ে, কত, এখন তো আবার ইভেন্ট না বিয়ে, কাজে এখন তো পয়সা দিয়েও গেস্ট আনা যায়, যে আপনাকে জীবনে চেনেই না সেরকম স্টারদের এনে, সেরকম সেলিব্রিটিদের এনে বিয়ে করানো যায়। মানে বিয়েতে নেমন্তন্ন হয়ে তারা আসে, তারা তো আপনাকে চেনেই না, তাদের হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দেওয়া হয়, তারা দিয়ে চলে যায়। লোকে ভাবছে আপনার বিয়েতে এত স্টার ফার এসেছে। এসব মুম্বাই টুম্বাইতে অনেকদিন ধরেই ছিল, আমাদের বাংলায় এখন ঢুকে পড়েছে। অথচ লোকে ভাবছে বাবা আপনার কি স্টার্টেড ফাংশন, কিন্তু অ্যাকচুয়ালি তো কেউ কাউকে চেনেই না। তো এরপরে যখন সর্বশান্ত হয়ে আপনি বাজারে দাঁড়ালেন, ততদিনে তো আপনার আরেকটা এসে গেছে না ওয়েভ, সেটা তো আদালত অব্দি গড়িয়ে গেছে। এগুলো তো বোঝার মতন, বোঝানোর যখন ঘাড়ে এসে পড়ে তখন বলে, তার আগে যদি, যখন আমরা বলি, আমাদের কাছে তো এখন লোকে প্রি ম্যারেজেও আসেন, তো এগুলো বললে বিশ্বাস করেন না লোকে, ভাবেন আমি বাজে কথা বলছি। কারণ জানেন মানুষের একটা চরিত্র আছে, মানুষ ভাবে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে না, এটা হতেই পারে না, ওর ছেলে মেয়ে দেখছে না ঠিক আছে, আমার বউ পরকিয়া করে কিছুতেই হতে পারে না, ওর বউ পরকিয়া করে আমারটা হতে পারে, ডিফারেন্ট। আমার সঙ্গে এরকম হবে, আমাদের বাড়িতে এরকম হবে, কেউ ভাবতেই পারে না, ওদের বাড়িতে হতে পারে। এই হচ্ছে গন্ডগোল, একদম তাহলে খুব প্রবলেম। কাজে আগে আপনি যাই বলুন, এই জিনিস দেখে শেখা না, এই জিনিস থেকে শেখা। আচ্ছা, এই ব্যাপারে একটু বলো, বিকজ তুমি যেটা বলছো ডেফিনেটলি এই জিনিসগুলো তো হচ্ছে আজকের দিনে, রাইট? কিছু প্রি ওয়েডিং সাজেশন দাও, যে মানে যে ধরো বিয়ে করছে, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি। জানি বেনা বনে মুক্ত ছড়াবো, কিছুই লাভ হবে না, কিন্তু প্রি ওয়েডিং হচ্ছে, আমরা যেটা সবাইকে বলি, কোন এই যে জয়েন্ট অ্যাকাউন্ট না, জয়েন্ট প্রপার্টি ব্যাংক হাজার বললেও না, কিছু না। শুনলাম ছেলের মায়েদের, যেমন বলি আজকাল ছেলের মায়েদের একটা স্টাইল হয়েছে, আমাদের সময় সব ছিল না, আমাদের শাশুড়িরা সবারই আগেকার সময় অবধি, একটা 10-12 বছর আগে অবধিও, এরা সবসময় পর লোহা, গলার একটা চেন, এগুলো দেন যাদের সামর্থ্য আছে, হয়তো একটা বাউটি বা এসব জিনিস। আজকাল তো গা মুড়ে দেন ছেলের মায়েরাও না, কিনা লোককে দেখাতে হবে আমার ননদ এটা দিয়েছে, যা ওটা দিয়েছে, বোন ওরকম দিয়েছে, আমি তার থেকেও ভালো শাশুড়ি, আমাকে এত কিছু দিতে হবে। কিন্তু ওনারা বোঝেন না, এই দেওয়ার পরেই তো ওটা স্ত্রীধন, আর তো উনি ওটা ক্লেম করতে পারেন না, ছেলের বউগুলো নিয়ে চলে যাবে, আমাদের কাছে এসে কান্নাকাটি করছেন, দিদি সব নিয়ে চলে গেলাম, গেল কারণ আপনি তোকে দিয়েছেন। এবং এই যে ছবি টবিগুলো তোলা হচ্ছে, ওনারা তো সে ছবিও দেখাতেন, দেখুন স্যার আমি তো এগুলো পড়ে আছি, মানে এগুলো আমার, আর এটা তো আইন অনুযায়ী স্ত্রীধন, আপনি তো চাইতে পারেন না। হ্যাঁ, কেউ যদি খুব ভদ্র হয় ফেরত দেয়, দ্যাটস ডিফারেন্ট, আপনি কিন্তু আর চাইতে পারেন না। আপনাকে দিতে কে বলেছিল? তো আজকাল তো সবারই একটা ছেলে একটা মেয়ে, আপনি অকেশনালি দিতেন, দেখতেন কেমন বউ, তারপরে দিতেন, ধীরে ধীরে দিতেন না, ওনাকে সব দিতে হবে। কারণ এটা কিন্তু বউকে দেওয়ার জন্য দেওয়া নয়, এটা লোককে দেখানোর জন্য দেওয়া, যে উনি কত ভালো শাশুড়ি, উনি কি উদার মনের শাশুড়ি, উনি বউকে এত গয়না দিয়েছেন। আমরা কিন্তু না করি। তারপর অনেকে আজকাল দেখি আগেই ছেলের নামে সব বাড়ি টাড়ি করে দিচ্ছেন। আমরা সবাইকে বলি ভুলক্রমে এগুলো করবেন না। আর এই মেহেন্দি সঙ্গীত রিসেপশনে এত পয়সা খরচা না করে না, একটু পড়াশোনাগুলো করবেন, এগুলো করে যদি হয় ছেলের মেয়ের বাবাকে দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা স্ট্যাম্প পেপারে, যে যা দিয়েছি এগুলো আমরা স্বইচ্ছায় দিয়েছি এবং মেয়েকে দিয়েছি। কারণ এটাই যখন সম্পর্কটা ভালো যদি আর না থাকে, ওনারা কিন্তু এগুলোকেই ডাউরি হিসেবে চালাবেন। কিন্তু বলে লাভ নেই, কেউ তো শোনেন না। আর ছেলেদেরকেও বলি, কিন্তু শুনবে না, জানি তো, যে এই যে আপনারা বিদেশ টিদেশে হানিমুনে চলে যাচ্ছেন, বেশিরভাগই অনেকের সামর্থ্য আছে, যাদের নেই তারা তো পার্সোনাল লোন টোন নিয়ে চলে যান না, তো তাদের এগুলো করবেন না, এগুলো আপনাদের জন্য বেঞ্চমার্ক সেট হচ্ছে। বিদেশ যাওয়ার সুযোগ অনেক পাবেন যদি বিয়েটা টিকে যায়। একদমই, তুমি ঠিকই বলেছো যে মানে মানে লোক দেখানোটা বন্ধ করতে হবে আমাদেরকে। কিন্তু শোনেন না ওনারা কোনো কথা, এগুলোই ওনারা করবেন। এই যে জয়েন্ট প্রপার্টি, জয়েন্ট অ্যাকাউন্ট, সব ওনারা করে ফেলেন, বিয়ের পরেই একসঙ্গে ফ্ল্যাট কিনে ফেলছেন। দুজনের নামে। কেন? কি প্রয়োজন? পড়ে আছে তো জীবন, তাই না? তো এখন তো করার দরকার নেই এগুলো। আমি রিসেন্টলি একজনের কথা আমি বলতে চাই এক্ষেত্রে, আমি জাস্ট লাস্ট বার যখন বাড়িতে গেলাম তখনই জানতে পারলাম, আমাদের পাড়ারই গল্প, নাম নিচ্ছেন অবভিয়াসলি, ঠিক আছে।
একটা ছেলে যার 2 বছর আগে রেজিস্ট্রি হয়েছিল, ঠিক আছে? আর এগুলো তো খুব আপত্তি। হ্যাঁ, এই যে অনেক আগে থেকে রেজিস্ট্রিটা করিয়ে রাখছেন, রেজিস্ট্রি করানো মানে কিন্তু বিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি, লিগালি তো ওটাই বিয়ে। তারপরে বহু লোক আমাদের কাছে আসছেন রেজিস্ট্রির পরে কিন্তু আর বনিবনা হচ্ছে না, তখন তার ডিভোর্সের জন্যই দৌড়তে হবে আপনাকে। এগুলো করবেন না প্লিজ। ওটাই বলছি, মানে রেজিস্ট্রি হয়েছে, ডিভোর্স হয়েছে, ছেলেটা তার অ্যালুমনি মানে কন্টিনিউ করছে, হলো, তার মোটামুটি 1.5-2 বছর উপায় হয়ে গেছে, তো মোটামুটি 6 মাস আগে আবার একটা ডেফিনেটলি সে তো বিয়ে করবে, সে তো মুভ অন করবে, ওটা নিয়ে তো পড়ে থাকবে না সে। অন্য একটা মেয়ে দেখা হলো, ঠিক আছে, দিয়ে সে যেই কারণেই হোক সেম গল্প, সে এখন 2খানা অ্যালুমনি এরকম করছে। অবভিয়াসলি, কারণ আমি ছেলেদের এটাও বুঝি না, আপনার এই কথার সঙ্গে আমি একমত নই যে একটা করলেই আবার কেন আরেকটা বিয়ে তখনই করতে হবে। না, তখনই করার কথা আমি বলছি না। কি হয়েছে? আর বিয়ে ছাড়া জীবন টিকবে না। একজন মহিলা জীবন এত ইম্পর্টেন্ট, মেয়েদের ক্ষেত্রে একই কথা, এত ইম্পর্টেন্ট, মানে একা জীবন কাটানো যায় না। কিসের জন্য? সেটা অবশ্যই ঠিক কথা। তাহলে যে পৃথিবীতে এত কিছু করার আছে, ঘোরা, বেড়ানো, বই পড়া, সিনেমা দেখা, খাওয়া দাওয়া, লোকের পাশে দাঁড়ানো, সমাজের জন্য কাজ করা, সব কিছু তো রয়েছে। মানে মানে একদম বলে না সেই বিয়ের সম্মুখ পানে ধায়ের মতন বিবাহের পানে ধায়। আমাদের এখানে তো দেখছি একটা বিয়ে হয়নি তার আগেই প্রেম করে বেড়াচ্ছে 10টা, আর না তো বিয়ে করতে দৌড়চ্ছে। একটা ভুল সম্পর্ক থেকে বেরোবার আগেই আরেকটা ভুল সম্পর্কে দৌড়। আপনি নিজেই বলছেন দুটো মেনটেন্যান্স টানছে। exactly. তাহলে মানে বিয়েটা জীবনের এত ইম্পর্টেন্ট কেন? আমাদের দেশে তো আরো বিশেষ করে দেখি এত গ্লোরিফাই করা হয়েছে নিয়ে জিনিসটাই বিয়ে। এখন মানে বিয়েটা কি বিয়ে, মানে কি বলবো আপনাকে, যে সেক্সের ভ্যালিডেশন, মানে বিছানায় সমাজের শোয়া ক্ষেত্রে যাবে না। আজকের দিনে ওটাই দাঁড়িয়ে না গেছে, না, যার জন্য এখন- শোয়া যাবে না বিছানায়, ওটা হচ্ছে মানে লিগালি বিছানায় শোয়া পারমিট, তাই জন্যে জানি না কি চাই আমরা। না মানে নট অনলি ফিজিক্যাল, তাহলে কিসের জন্য আমাকে বোঝান, মানে কি হবে বিয়ে করে, কি পাবেন? যদি মানে তুমি যেটা বলছো ডেফিনেটলি যদি নেগেটিভ দিকে যায় সেটা তো একটা আলাদা বিষয় চলেই গেল, ঠিক আছে। আমি বলতে চাইছি যদি ধরো এটাকে নেগেটিভ দিকে না গিয়ে যদি পজিটিভ দিকে যায়, তাহলে তো বিয়ে আমায় বলতে পারেন এখন কজন ভালোভাবে আছেন? কটা মেয়ে ঠিক মতন আছে ভালো, আর কটা ছেলেও বা ঠিক মতন আছে আজকের দিনে দাঁড়িয়ে কজন? আর যদি তাই হতো, ভারতবর্ষ সুখের সূচকে এত পেছনে থাকতো নাকি? এটা তো আপনি মনে করেন নাকি ফেসবুকে আজকে আমাদের বিবাহবার্ষিকী, এই ল্যাঙ্গুয়েজটা শুনলে তো আমার কিরকম হাসি পায়, আমায় এতদিন ধরে সহ্য করার জন্য ধন্যবাদ। মানে হোয়াট ইজ দিস? আমি আজও বিশ্বাস করি যারা সত্যিই ভালো আছেন তাদের এসবের কিছু প্রয়োজনই পড়ে না, তাদের এই সোশ্যাল স্ট্যাটাসটা বা মানে তাদের দেওয়ার দরকার নেই। যারা সত্যিই ভালো আছেন তারা এসব ছাড়াই দিব্যি আছেন। আমি ল্যাঙ্গুয়েজটার মানেই এখন উদ্ধার করতে পারলাম না। আমায় এতদিন ধরে সহ্য করার জন্য ধন্যবাদ। এত বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমরা স্বামী স্ত্রী ভালো আছি এরকম হয় নাকি? আমি কোনোদিন শুনিনি। একদম ইভেন এখন যেভাবে মানে বৃষ্টি মানে বৃষ্টির মতন যেন সেই কথা না, মুসলধারে বৃষ্টি হয়, মুসলধারে বিয়ে হচ্ছে। আমি জাস্ট আজকেই মিমটা পড়ছিলাম। আমি আমি এগুলো বুঝতে পারি না আসলে। না না অবশ্যই এবার এক্ষেত্রে যেটা তুমি বলে যে প্রথম তুমি বলে জয়েন্ট অ্যাকাউন্টে না করো, ঠিক আছে। এছাড়া আর যেহেতু মানে বিয়ে হচ্ছে, ঠিক আছে, সেখানে আর কি কি সাজেশন হওয়া উচিত মানে আগামী দিনে নেগেটিভ সার্কামস্ট্যান্সেস? আমি তো বলবো ডিটেকটিভ, আমি তো বলবো ইনভেস্টিগেশন এজেন্সি লাগিয়ে মেয়ের বাড়ি হলেও বলবো ছেলের বাড়ি ছেলেদের সম্পর্কে, এবং ছেলের বাড়ি যেহেতু আমি ছেলেদের নিয়ে কাজ করি, আমি এটা বলবো যে ইনভেস্টিগেশন এজেন্সি লাগানো উচিত। মেয়েদের সব কিছুতে মিথ্যে বেরোচ্ছে। মেয়েটার আগে 2টো বিয়ে ছিল, বাচ্চা আছে, পড়াশোনা নিয়ে মিথ্যে কথা, নিজেদের বাড়ি নিয়ে মিথ্যে কথা, বাবার চাকরি নিয়ে মিথ্যে কথা, সব আছে। ইনভেস্টিগেশন এজেন্সি লাগান, লাগিয়ে খোঁজ খবর করুন, করে ছেলের বিয়ে দিন। আজকে আমাদের কাছে এসেছিল, বিয়ের আগে একটা বিয়ে আছে, বাচ্চা আছে, সেটা বিয়ের পরে জানতে পারছি। আবার এই বিয়েটার রেজিস্ট্রিটাও ফেক, যেখান থেকে করিয়েছে সেই অফিসটাই ফেক রেজিস্ট্রি। ফেক রেজিস্ট্রিও হয় বিয়েতে? সব হয়। ভাবতে বাধ্য হচ্ছি, এবার সত্যি ভাবতে বাধ্য হচ্ছি। অ্যালুমিনির ক্ষেত্রে আমাকে একটু আইন অ্যালুমিনি কোনো আইনে পড়তে পারে না। অ্যালুমিনি মেনলি আসে মিউচুয়াল ডিভোর্সের সময়, যে এতটা এই টাকা দিয়ে রফা হচ্ছে, মেনটেনেন্স আইন। হ্যাঁ, এবং অনেক মেয়ের কিন্তু একটু একটু মেনটেনেন্স দরকার পড়ে, যাদের হয়তো একেবারেই কোনো রোজগার নেই, তাদের শ্বশুর বাড়ি মানে বাপের বাড়িতেও সেরকম অবস্থা নয়, কিছু কিছু মেয়ের হয়তো দরকার হয়। এবং মুশকিল হচ্ছে এত মেয়েরা অপব্যবহার করছেন, যে এই মেয়েগুলো সত্যিই দরকার তারা আর কিছুই পাচ্ছেন না। কারণ আমার কাছে অনেক মেয়ের ফোন আসে, কিছু পান না, তারা ঘুরে বেড়াচ্ছেন, চক্কর কাটছেন, কারণ তাদেরটাও তো ওরকম ভাবেই হয়ে যায়। বিকজ এই ফেক বিষয়টা চলছে। কিছু কিছু মেয়ের কিন্তু দরকার, তাদেরও তো কোনো সামর্থ্যই নেই।
অ্যালিমনি কিন্তু কোনোদিনও আইন নয়। অ্যালিমনি হচ্ছে আপনি দুজনে রফা করতে যাচ্ছেন, ছেলের বাড়ি ভাবছে কোনো রকমের টাকা আছে, কোনো রকমের কিছু টাকা দিয়ে যদি বেরোতে পারি আবার একটা বিয়ে করব। এরকম আমি তো বলি যে দ্বিতীয়বার বউ হলে এরকম করবেন। আমাদের কাছে 3 নম্বর বার 498 করা লোকও এসেছে, মানে তার 3 নম্বরটা হয়েছে এরকম। মিউচুয়াল কতবার করবেন আপনি? প্রথমবার 10 লাখ দিলেন, আবার দ্বিতীয়বারে বউ 10 লাখ চাইছে। আপনার অনেক টাকা থাকলে আপনি জিতেই পারেন। আমরা যখন এই অ্যালুমিনি আইন নয় বা এই যে বিষয়টা নিয়ে যখন কথা বললাম, আমি সেখান থেকেই আসছি। প্রথমত মানে কিছুক্ষণ আগেও যেটা আমি বলছিলাম, যে যখন আমি সার্চ করছি যে আইন মানে ছেলেদের বিরুদ্ধে আইন প্রচুর আমি দেখতে পাচ্ছি, সেটাই যখন আমি অপোজিট কিওয়ার্ড দিয়ে সার্চ করছি লজ, ইন্ডিয়ান লজ ফর মেন, আমি কিন্তু লিটারালি দেখতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না, এবং দেখাচ্ছে যে কোন ছেলেদের কোনো আইন হয় না। না, আমি একটা কথা বলি, দেখুন প্রথম কথা তো এখন আইপিসি বিএনএস হয়েছে, ছেলেদের জন্য আইন সে অর্থে কিছু করা হয়নি, কিন্তু কিছু আইন আছে জেনারেল। যেমন আগে যেটা ছিল 323, অর্থাৎ মারামারি সংক্রান্ত। এবার আমার কথা, ছেলেরা তো বউয়ের সম্বন্ধে কি বধূ নির্যাতনের মতো স্বামী নির্যাতন করতে পারবে না, কিন্তু এই মারামারিটা তো দিতেই পারে। বউ যদি, প্রচুর বউরা ওয়াইফরা আছেন গায়ে হাত তোলেন, তা সেইটা কেন দিতে পারে না ছেলেরা? দেয় না। বহু ছেলে বা তাদের মায়েরা আমাদের অফিসে আসেন, বলে না দিদি ভাবছিলাম বাড়ির কথা বাইরে বলবো, সব ঠিক হয়ে যাবে। তো আমাদের এটাই কথা, এটা কেন করা যাবে না? আমাদের ভারতবর্ষে 2টি আইন জেন্ডার নিউট্রাল, একটা হচ্ছে পক্সো, এই বাচ্চা ছেলে বা মেয়ে দুজনের জন্য হয়, আর একটা অ্যাসিড অ্যাটাক। এই যে এত ছেলেরা 37% অ্যাসিড অ্যাটাক ভারতবর্ষে ভিকটিম পুরুষ, এ নিয়ে কজন জানেন? কটা কথা হয়। তো আমাদের এটাই প্রবলেম। এবং ছেলের বাড়ির থেকে কিন্তু, এই যে আমাকে বহু মহিলা থানার ওসিরা বলেছেন, মহিলার ওসিরা, আচ্ছা নন্দিনীদি, শাশুড়ি কেন বউয়ের সম্বন্ধে ডোমেস্টিক ভায়োলেন্স করেন না? অনেক তো বউ আছেন, ছেলের বউ, যারা শাশুড়ির উপরে খুব অত্যাচার করেন, তাহলে শাশুড়ি তো সেখানে করতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্স, উনি তো মহিলা, উনিও করতে পারেন। করতে চান না কেউ, আমরা বললেও করতে চান না। ওই না দিদি ভাবছিলাম যদি সম্বনি বানা হয়ে যায়, ছেলেটার সংসার যদি নষ্ট না হয়, সর্বোপরি যদি পাড়ায় জানাজানি হয়, মানে উনি ভয় পান। সোশ্যাল স্ট্যাটাস কেন? তা আপনি করুন গিয়ে ছেলের বউয়ের সম্বন্ধে ডোমেস্টিক ভায়োলেন্স, কেন করছেন না? আপনি তো করতে পারেন। আজ সবসময় এভাবে বললেও হবে না। আরেকটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সবসময় কিন্তু একজন পুরুষ মানুষের উপরে তার স্ত্রী অত্যাচার করেন এটা নয়, তার মা বোনেরও অনেক অত্যাচার হয়, যেটা আমাদের কাছে ছেলেরা আসে। অনেক হাজব্যান্ড ওয়াইফ এসছেন যে তার মানে শাশুড়ি বা ছেলেটির মা এমন অত্যাচার করছে তারা ঘর ছাড়া। অনেক বোনেরা এত অত্যাচার করেছেন সম্পত্তির জন্য, সবকিছুর জন্য, অনেক ছেলেদের লাইফ ফেল হয়ে গেছে। কাজে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, অত্যাচার মানে স্ত্রীর দ্বারা নয়। অনেক মেয়েরাও বাবার উপরে অত্যাচার করেন, কাজে অত্যাচারের কিন্তু রকম ফের আছে, অবশ্যই। এগুলো মাথায় রাখতে হবে। এ সবসময় কথায় কথায় স্ত্রীদেরই দাগিয়ে দেওয়া হবে, এটা কিন্তু নাও হতে পারে। অনেক স্ত্রীও স্বামীদের নিয়ে আসেন নানা রকম এসব অত্যাচারে। অনেক পক্সো কেসে বা রেপ কেসে স্ত্রীদের এমনভাবে পাশে দাঁড়াতে দেখেছি যে তারা না থাকলে এ থেকে বার করাই যেত না। আচ্ছা, তোমার কাছে আজ অব্দি সবচেয়ে বেশি কোন কেসের সবই অবভিয়াসলি সবচেয়ে বেশি তো ডেফিনেটলি ফলস 498 যেটা এখন বিএনএস 85, তারপরে ফলস ডোমেস্টিক ভায়োলেন্স, মেনটেনেন্স এবং বাচ্চাকে না দেখতে দেওয়া, ছেলেরা দেখতে পায় না, বাচ্চা নিয়ে ওয়াইফ চলে যায়। তারপরে আসে ফলস রেপ কেস, ফলস পক্সোটা খুব বেড়েছে এখন। কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, তারপরে যেটা 313 একটি আছে, যেটা বিএনএসও এখন চেঞ্জ হয়েছে, যে অনেক সময় অনেক মেয়েরা বলেন যে মানে বাচ্চা হবে, বাচ্চা মেরে মানে লাথি মেরে মেরে বাচ্চা নষ্ট করে দেওয়া হয়েছে, এই সমস্ত কম, এগুলো এটা কম। তবে পক্সো খুব, ফলস পক্সো খুবই, ফলস শ্লীলতাহানি, ফলস শ্লীলতাহানি অনেক। তবে অবশ্যই সবচাইতে বেশি ফলস 498 ফলস ডিবি, মেনটেনেন্স। 498 এটা কি মানে আমি বিএনএস আইন এখন হিসেবে বিএনএস এখন 85 হয়েছে, যেটা যেটা বধূ নির্যাতন, বলিনি। ওটাই সবচেয়ে বেশি ফলস। এবং এটাও একটা কথা বলতে চাই যে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা কিন্তু এই ব্যাপারে সবচেয়ে এগিয়ে। কারণ বাঙালি মেয়ে, হ্যাঁ, বাঙালি মেয়েদের এক্সপোজার তো সবচেয়ে বেশি। এবং অবভিয়াসলি যারা শিক্ষিত হবেন বেশি, বাইরে বেরোবেন বেশি, চোখ কান খুলবে বেশি, তারা অপব্যবহারও বেশি করবেন। সুযোগের অপব্যবহার। এবং এই জন্য কিন্তু যারা অ্যাকচুয়ালি যারা ভিকটিম, যারা রিয়েল ভিকটিম, তারা যেটা তুমি বারবার বলছিল কি তারপরে তারা মেয়েদের উপর কিন্তু অত্যাচার overlook হয় না, হয়ে যাচ্ছে। প্রচুর অত্যাচার হয়, কিন্তু তারা বলেনি না কেউ। তাদের হয়তো বাপের বাড়িতে যাওয়ার জায়গা নেই, তাদের রোজগার নেই, তাদের কোনো কিছু নেই, তারা মুখ বুঝে অত্যাচার সহ্য করছেন। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো আছে যেখানে মেয়েদের উপর আজকেও খুব এখনো ডমিনেটিং কমিয়ে আছে, তারা মানে ডমিনেটেড হচ্ছেন ছেলেদের দ্বারা, প্রচুর রাজ্য আছে। আমাকে একটু এই জিনিসগুলো একটু বলো, যে এই যে আইনগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলোর অপব্যবহার হচ্ছে,
সেগুলো থেকে মানে বেঁচে আসার জন্য তুমি যেগুলো ছোটখাটো দু একটা জিনিস তো বললি, আমি সেটা বুঝতে পারছি। এগুলো ছাড়া আর কি পদক্ষেপ নেওয়া এগুলো যেত? না বোঝা মুশকিল। এরকম আমি মহিলাকেও জানি, বিকেলবেলা হাজবেন্ডের সঙ্গে গিয়ে গয়না বানিয়ে এনেছেন দোকান থেকে, হঠাৎ মনে হয়েছে রাত্রিবেলা বা পরের দিন সকালবেলা উনি থানায় চলে গেছেন 498 এ করতে। কাজে এরকম করে কিছুর বিচার হয় না, বেরোনোর কোনো রাস্তা নেই। আবার এরকমও জানি 498 এ দেওয়ার পরে স্বামীর সঙ্গে একই বাড়িতে রয়েছেন, হাজবেন্ডের পয়সায় খাবার দাবার খাচ্ছেন, বাজার করা হচ্ছে সব, ডিভোর্সের মামলা হয়ে গেছে, তারপরেও ওই বাড়িতে করছেন। তবে ছেলেদের জন্য একটা কথা বলতে চাই, দুম করে হাজার উকিল পরামর্শ দিক যে দিক, দুম করে ডিভোর্সের মামলা করতে যাবেন না আপনারা। এটা ছেলেদেরকে বলে দিতে চাই। দুম প্রবলেম করে কি হবে? না, প্রবলেম না প্রবলেম যখনই ডিভোর্সের মামলা Maintenance. ছেলেরা করতে যাচ্ছেন, তখনই তো মেয়ের পক্ষ থেকে অ্যালিমনি চাওয়া, এ চাওয়া এগুলো সহজ হয়ে যাচ্ছে না? না, আমি তো করিনি, মামলা দেখুন উনি করেছেন। বারবার ছেলেদের বলতে হয়, ছেলেরা কাদের বুদ্ধিতে জানি না, বলেন তো এসে উকিলের বুদ্ধিতে, এর তার বুদ্ধিতে ডিভোর্সের মামলা করে দিলেন একটা ফট করে। তারও কিন্তু পরিপ্রেক্ষিত আছে, কোথায় গিয়ে ডিভোর্সের মামলা করা যাবে, সেগুলোর জন্য এক্সপার্ট লোকেদের পরামর্শ নেবেন। দুম করে আপনি আগে থেকে নাচতে নাচতে, আর এটা জেনে রাখবেন, সেই ডিভোর্সের মামলা 10 বছর 15 বছরেও নিষ্পত্তি না হতে পারে। তার থেকেও যেটা ডেঞ্জারাস, আপনার ওয়াইফ কিন্তু তারপরে আপনার বাড়িতে বসে থাকতে পারেন। থাকছে। রাইট টু রেসিডেন্স অ্যাক্টে আপনার বাড়িতে বসে থাকবেন, কারণ ওনার শ্বশুর বাড়িতে থাকার ওনার পুরো রাইট আছে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের সবাইকে। ওই যে মানে ওনাদের একটা ধারণা আছে ডিভোর্সের মামলা করে দিলেই বোধহয় ওয়াইফ চলে যাবে। না না, এসব নয়। যদি কেউ বলে আপনাদের মিথ্যে কথা বলছেন, আপনাদের কোনো উকিল যদি এগুলো বলছেন, তিনি ভুল কথা বলছেন আপনাদের। একদম আপনার ঘাড়ের উপর বসে থাকবে, আপনারই পয়সায় খাবে, সব কিছু করবে, আপনার কিন্তু সেইটা আরো অসহ্য হয়ে যাবেন তখন কিন্তু আপনি। এবং সে মামলা 10 বছরও নিষ্পত্তি না হতে পারে। এবং ওনার তো মজা, ওনার কি এলো গেল, উনি আপনাকে রেগুলার শোনাবেন ডিভোর্স দেবই না। না আপনি ইলেকট্রিসিটি বিল দেবেন, আপনি সব করবেন, এবং আপনি ডিভোর্সের মামলাটিও করেছেন, আপনার পয়সাই খাবে বসে। কিন্তু তুমি যেমনি এই সিচুয়েশনটা যেমনি বললে যে 498 এ মানে ডোমেস্টিক ভায়োলেন্সে গিয়ে কেস দিয়ে আসছি, গয়না কেনার জাস্ট পরের দিনই। হ্যাঁ, আবার তো উনি ওই বাড়িতে বসেও থাকতে পারেন, উনি যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু। কিছু তো সলিউশন থাকবে, কিচ্ছু সলিউশন। ওই জন্য বলছি যে এইগুলো করতে গেলে আগে থেকে অনেক বুদ্ধি করতে হবে। এর ক্ষেত্রে আগে থেকে কি করতে পারে? মানে এই করার জন্য নেই তো। এই এক্সাম্পল যেটা তুমি কিছু বলে করার নেই সিচুয়েশনটা, তো এগুলো, এটা তো আমি নিজেই বুঝতে পারছি না যে কিছু কি করার হতে পারে। নেই। এই জন্য আরো অনেক কোথায় অনেকের ওয়াইফ চলে যায়, বছরের পর বছর ওনারা পুলিশকে জানানই না, অপেক্ষায় আছেন কবে বউ ফিরবে, উনি চাতক পাখির মতো বসে আছেন, ওই বউ ফিরবে উনি আবার নেবেন। আবার এরম ছেলেকেও জানি 498 এ ডিভি সব করেছে, কেস তোলেনি, আবার চলে এসছে, উনি আবার তার সঙ্গে ঘর করতে শুরু করেছেন, ওনার আবার একটা বাচ্চাও হয়ে গেছে। আর এদিকে কেস কিন্তু চলছে। কেস বলছেন না, কেস হয়ে গেছে ওরকম কেস। উনি বউ বলেছিল যে আমি গিয়ে আবার কেস তুলবো, কেস তোলা হয়নি। ওনার বাবাকে ধর্ষণের শ্লীলতাহানির মামলা দিয়েছে, সেই বউ উনি ফেরত নিয়েছেন, তার থেকে আবার ওনার বাচ্চা হয়ে গেছে। এরকম ছেলেদেরও চিনি। তো কি বলবো, পুরুষ মানুষের এই মূর্খতা, কি বলবো আমি? মানে ছেলেরা শেষ পর্যন্ত মানিয়ে নিতে চায় এটা। কিসের মানানো এটা? আমার বাবাকে ধর্ষণের মামলা দিচ্ছে, তার সঙ্গে কিসের মানানো? মানানো হয় কোনো তার সঙ্গে? তার সঙ্গে আমি ঘর করব? মানে কি কিসের বিনিময়ে মানানো এটা? স্ট্রিক্ট মেয়েরা কিন্তু এটা করবে না, আমি গ্যারান্টি দিতে পারি। আমি কিসের বিনিময়ে মানাবো তার সঙ্গে? আমার কাছে এরকম কেস আছে, সেই বাবা আত্মহত্যা করেছেন ছেলের বউ ধর্ষণের মামলা দিয়েছে বলে, তারপরে সেই মেয়ের সঙ্গে সেই ছেলে ঘর করবে? কোনোদিনও না। আমি এরকম ছেলেকে জানি যে যারা ঘর করছেন বাবাকে শ্লীলতাহানির কেস দেওয়ার পরেও। আমি দিদি বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা, এই বাচ্চা আপনাকে শ্রদ্ধা করবে বড় হলে? কি মনে করেন আপনি? আর এইগুলোর জন্য কিন্তু সবচেয়ে বেশি মানে যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে নেক্সট জেনারেশন বাচ্চাটা। না, এই যে আপনাদের জন্য কিন্তু আরো বহু পুরুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেরকম এই অপব্যবহার করা মহিলাদের জন্য বহু মহিলা ক্ষতিগ্রস্ত, তেমনি আপনাদের মতো মেরুদণ্ডহীন পুরুষের জন্য বহু পুরুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আপনাদের বুঝতে হবে। আমার কথা খারাপ লাগলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি এত বছর ধরে কাজ করছি। আমি মনে করি এই কথাগুলো বলার অধিকার আমার ডেফিনেটলি জন্মেছে। অবশ্যই। আপনাদের জন্য বহু পুরুষের ক্ষতি হয়ে যাচ্ছে, আপনাদের মতো মেরুদণ্ডহীন পুরুষের জন্য। আপনাদের সাহসই নেই। আরে মশাই, ভুলে একটা মামলাই হবে, তার বেশি কিছু হবে না। আত্মসম্মান বলি দিয়ে বাঁচার, কালকে একজন বাবা মা এসেছিলেন, তারা বলছেন যার ছেলে নাকি বলছে আমি কুকুরের মতো বাঁচবো, কুকুরের মতো বেঁচে নেবো জীবন, তবু কিছু বলো না বউকে। বউ যদি মামলা করে, তো এটা একটা জীবন? জীবন আপনি বলুন তো এটা? তা লাইন তৈরি কেন হয়েছে? মানে কিছু তো রয়েছে, তো সেখানে তুমি সেটা কেন নিজের মতন করে বাঁচবে না? হচ্ছে কিছু ওকে বলো না, কিছু বলো না, আমি কুকুরের মতন জীবন বেঁচে নেব। আমি বললাম কি মানুষ করলেন ছেলেকে? আপনাদের লজ্জা করছে না? ছেলে একটা বড় চাকরি করে, এটাই মানুষ হওয়া? ছেলে তো আত্মসম্মান বোধ বলে কিছু আছে, মেরুদণ্ড বলে কিছু আছে। এখন নিজেরাই বিরক্ত।
আরে বাবা মায়েদেরও তো প্রচুর দোষ আছে না? আচ্ছা ছেলেদেরকে শুধু শিখিয়েছেন পড়াশোনা কর, ক্যারিয়ার তৈরি কর, কোনো আত্মসম্মান বোধ তো শেখাননি, কিছুর সঙ্গে যুঝতে, লড়াই করতে, জীবনে ঝড়ঝঞ্ঝা আসলে সামলাতে কিছু শেখাননি তো। একদমই সেটা শিক্ষা আলাদা, অসম্মানকে সহ্য না করতে তার শিক্ষা আলাদা। মানে অন্যায় যে সহে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। একদম সেটা তো বুঝতে হবে। আহ, আচ্ছা এটা থেকে আমি আরেকটা জিনিসে যাই যে ধরো এরকম ধরো কেস যখন চলে, ঠিক আছে, ধরো একটা মানে মেন ভার্সেস যাই আছে কেস ধরো চলছে একটা, সে ফলস কোনো একটা কেস, সেই ক্ষেত্রে যখন কোনো মানে আজ ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকি, তো ওয়েস্ট বেঙ্গলের এই জিনিসটা খুব বেশি রয়েছে যে কোনো একজন বড় কোনো একজন নেতা, কোনো একজন সেলিব্রিটি, কেউ একজন ওটা সম্বন্ধে একটা টিপ্পণী করে দিল, ঠিক আছে, একটা কমেন্ট করে দিল এবং সেটাতে হাইপ কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, এবং তাতে অরিজিনাল কেসের যেটা ওয়েট সেটা কিন্তু পুরো ধূলিসাৎ হয়ে যায়। তো এরকম কোনো সিচুয়েশন তুমি মানে দেখেছো বা কিছু এরকম যদি কিছু বলতে চাও? না, নিয়ে তো সারাক্ষণই হচ্ছে, ফেসবুক টেসবুক আসার পরে আরো অনেক বেড়ে গেছে। এইগুলো একটা অন্য ব্যাপার, এগুলো তো হতে থাকবে, যত সোশ্যাল মিডিয়া বাড়বে প্রকোপ তত এসব বাড়বে। এইগুলো নিয়ে তো সবাই কান না দেয়াই ভালো আমি মনে করি। এগুলোতে যারা বেশি কান দেয়, এগুলোতে যারা যত মন্তব্য করে তত গন্ডগোল। কারণ কিন্তু ওই কারণে কিন্তু ওনারা এগুলো করেন, যাতে মন্তব্য বলে আরো রিচ বাড়বে, আরো সব হবে। আর আমি ছেলেদের একটা কথা বলতে চাই, আপনারা না পুলিশকে উকিলকে অতিরিক্ত ভয় পাওয়াগুলো একটু বন্ধ করুন। পুলিশ ডাকলেই আপনাদের হাত পা ছেড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছেন। যান মুখোমুখি দাঁড়ান না, যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কি আছে? দাঁড়ান, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলুন, ওনারা বাঘ লোক না। যা ঘটেছে সেটা বলুন সোজা কথা গিয়ে, যে স্যার এটা হয়েছে। ভয়ের কি আছে? আর উকিলেরও কোনো একটা ক্ষমতা নেই যে আপনাকে মামলা দিয়ে দেবে ফট করে। উকিলের কাছে কথা বলতে ভয় পাচ্ছেন, আপনাদের সব কাগজপত্র উকিলের কাছে কেন? ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন ডাক্তারকে দিয়ে আসেন। আমি জানতে চাই, ডাক্তারকে দিয়ে দেন প্রেসক্রিপশন, বাড়িতে নিয়ে আসেন তো, তাহলে সব কাগজপত্র উকিলের কাছে কেন থাকে? ভয়ে মরে যাচ্ছেন যেন উকিল আপনাকে প্রতিদিন কেস দিয়ে দেবে। নিজেদের কাগজপত্র নিজেদের কাছে রাখুন, নিজেদের প্রত্যেকটা মামলার খোঁজ রাখুন, যে কি হচ্ছে, কবে ডেট, কি হলো না হলো, কিচ্ছু জানেন না আপনারা। কেউ কেউ তো উকিলের নামই জানেন না। কেন জানেন না? কেন আপনাদের কেস সম্পর্কে আপনারা নখদর্পণে নেই? যে আমাদের কেস আজকে কি হলো, কালকে কি হবে, এরপরে কবে ডেট পড়লো, কি অ্যাপিয়ারেন্স, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন নেই আপনাদের কাছে খবর? এটা একটা খুবই বাজে মানে প্রবলেম, মানে আপনারা উকিলকে মনে করেন একদম এমন একটা ব্যাপার যেন উকিল আপনাদের রোজ কেস দিয়ে মামলা একদম কোর্টে করে দেবে। এরকম কোনো ঘটনা নেই। তারাও তো মানে শুনুন, আপনি যদি কাউকে এরকম ভয় পান, তিনি আপনাকে ভয় পাওয়াবেন, এটা পৃথিবীর নিয়ম। একদম আপনি ভয় পাচ্ছেন তাই ভয় পাওয়াচ্ছে। শিক্ষিত ছেলেগুলোকে দেখছি কি ভয় উকিলকে, কিসের ভয়, কেন? দেশে এখনো আইন কানুন বজায় আছে। মানতে বাধ্য, মানে যদি এখানে এক জায়গাতে না মানছেন তুমি নেক্সট। আমি বুঝতে পারছি না যে আমি আমার কেসের খবর রাখবো, এতে আপনি এত ভয় পাচ্ছেন কেন উকিলকে জিজ্ঞেস করতে? ভয় পায় কেউ উকিলকে কিছু জিজ্ঞেসই করে না। নট ডান। অবশ্যই। এবার আমার একটা জিনিস বলো, ধরো ফর এক্সাম্পল আমি কোনো একটা রকমভাবে এরকম প্রবলেমের শিকার হয়েছি, এবং যেহেতু আজকে আমি তোমাকে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং তোমাদের যে গ্রুপটা রয়েছে অল বেঙ্গল মেন্স ফোরামে, ঠিক আছে, সেই গ্রুপেও দেখতে পাচ্ছি। এইবার বিষয়টা হচ্ছে ধরো কেউ মানে তোমাদের কাছে রিচ করতে চাইছে, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার তো ডেফিনেটলি দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে তারপরে তারাই বলে দেবে কিভাবে যে আসতে হবে, আমাদের কি প্রসিডিয়ার্স, কি নিয়ম কানুন সব। আমাদের কসবাই অফিস সপ্তাহে 7 দিন খোলা থাকে, 12:30 থেকে রাত 8টা অবধি। তো তারপরে ওরাই বলে দেবে, ছেলেরা সব বলে দেবে। আমাদের হেল্পলাইন 24 ঘন্টা খোলা, কোনো অসুবিধা নেই। এটা থেকে আমি দুটো প্রশ্ন জাস্ট এই অল বেঙ্গল মানে ABMF থেকে আমি দুটো প্রশ্ন জাস্ট করতে চাইছি। আর আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেও মানে কোনো কারোর যদি সাহায্যের দরকার হয় ওখানে সব আছে, support@allbengalmensforum.com সব করা আছে, ওখানেও কেউ মেল পাঠিয়ে দিতে পারেন, তাহলে ছেলেরা প্রত্যেক সময় ওটা দেখতে থাকে। কেউ মেম্বার হতে চাইলে তাতে admin@allbengalmensforum.com ওখানে দিয়ে দিতে পারে যে আমি মেম্বার হতে চাই, সব ওখানে দেওয়া আছে। ওকে, এবার এখানে একটা জিনিস আমি যেটা বললাম কি দুটো জিনিস আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে তোমরা ধরো কোনো একটা কেউ তোমার কাছে বলছে কোনো একটা জিনিস, দিদি আমাদের সাথে এই হয়েছে, ঠিক আছে, তোমরা এটাকে ভেরিফাই করো কি করে? না, আমার কাছে কথা হচ্ছে যে এখন এত লোক আসেন সেভাবে তো হয় না, তবে এত বছরের অভিজ্ঞতা তো আমরা মোটামুটি বুঝতে পারি।
আমার তো ফর্ম ফিল আপ করতে হয়, ফটো আইডি জমা দিতে হয়, কেস হয়ে থাকলে কাগজপত্র আনতে হবে, সেগুলো দেখবো। আমরা এইটুকু বুঝতে পারি। আর যদি কাউকে এরকম মনে হয়, আমরা তখন নিজেদের মধ্যে ঠিক করে নিই যে সেদিন এলেন, তারপরে খুব এন্টারটেন করি না। আর একেবারে যে দু একজন আসেন না ফেক, এটা তো বলা যাবে না। এই ফেকেও তো মানে হ্যাঁ, আমাদের তো খবরাখবরও হয়ে যায় তার মধ্যে, খুব আর এন্টারটেন করি না। একদম আসেন না এরকম কথা তো বলা যাবে না। তবে আমাদের সঙ্গে কিন্তু কেউ কিছু মনে করবেন না, মহিলা এনজিও যারা কাজ করেন তাদের সঙ্গে একটা তফাৎ আমাদের বিরাট আছে। আমরা কিন্তু যারা পুরুষদের নিয়ে কাজ করি স্বীকার করি যে পুরুষের মধ্যেও অনেক ভুল লোক আছেন, খারাপ লোক। জেনারেলি যারা মহিলা নিয়ে কাজ করেন তারা এটা স্বীকার করতে চান না। তারা মনে করেন সব মহিলাই ধোয়া তুলসী পাতা। আমরা কিন্তু এটা বলি না। আমরা সবসময় বলে চলেছি যে নারী মানেই খারাপ নন, আর পুরুষ মানেই ভালো নন। অবশ্যই। তোমরা মানে যেভাবে টেকনোলজি যেভাবে এগোচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এই বিষয়টাকে কিভাবে অ্যাডাপ্ট করছো? বা প্রচন্ডভাবে আমাদের তো পুরোটাই টেকনোলজির ওপর। আমাদের এই যে যারা চলে আসছেন তাদের সমস্ত কিছু ডেটাবেস থেকে শুরু করে সব আছে। আমরা ভয়ঙ্কর, মানে কি বলবো, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, ভয়ঙ্কর। আমরা তাছাড়া বছরে আমাদের বড় 4টে অনুষ্ঠান, সমাজের সেরা পুরুষ, সমাজের সেরা নারী, তারপরে গণেশ পুজো একটা বিরাট, এই আমরা টাটা ম্যারাথন যাবো 21শে ডিসেম্বর, এটা 5 দেখছিলাম আমি ওটা বলছি। এটা 5 নম্বর বছর। আমাদের প্রচুর অনুষ্ঠান, পিকনিক আছে বড় একটা, কিছু না কিছু লেগেই থাকে সব সময়। আমাদের তার জন্য প্রত্যেকে না আলাদা আলাদা করে আমাদের আছে ছেলেরা, যে এর দায়িত্ব এটা, এর দায়িত্ব, কেউ কিছুর মধ্যে না গলাই না। স্পোর্টসের কোঅর্ডিনেটর আলাদা, আমাদের গানের দল আছে বিরাট, প্রচুর গানের অনুষ্ঠান, কালচারাল কোঅর্ডিনেটর আলাদা, মানে যারা গানের দলটাকে পুরোটা করে। আমিও গান গাই, যেহেতু আমি এত বছর গাইছি। কালচারাল কোঅর্ডিনেটর ওরা আলাদা, পুরো গানের দলটা সমস্ত বিষয় নিয়ে, মানে ABMA ব্লুজ অফিসিয়াল বলে যে ইউটিউব আছে, সেটা দেখার ছেলেরা সব আলাদা, সারাদিন ওটায় গান আপলোড হচ্ছে সব। এই রিসেন্টলি আমাদের ছেলেদের নিয়ে একটা বেসিক গান আছে, তো 1 বছর হলো রিলিজে, এবার আবার নতুন করে দিয়েছিল, এতে তো বিশাল ভিউ এসেছে তার। ওটা পুরোটাই ওরা দেখাশোনা করে। এমন না যে আমি সবকিছুর মধ্যে নাক গলাবো, আমি একদমই নয়। আমাদের লিগাল ABMF এর লিগাল গ্রুপ আছে সারা ভারতবর্ষের লয়ারদের নিয়ে। মহিলা লয়ারদের আমাদের আলাদা গ্রুপ আছে। মহিলা লয়াররা তো খুবই ভালো কাজ করছেন আমাদের সঙ্গে। তো আমাদের একদম না খুব, মানে 19টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। আমরা খুব চেষ্টা করছি কাজটাকে কর্পোরেটের মতন করে কাজ করার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, মানে এত আমরা দেখতে ওমেন্স কমিশন, এই সেই হেনা তেনা, আমাদের মেন্স কমিশন তো কিছু নেই। হ্যাঁ, চেষ্টা তো ওটার জন্যই করছি যে মেন্স কমিশন যাতে একটা হয়। মানে গভর্নমেন্ট বা পলিটিক্যাল, বিকজ তোমার তো ডেফিনেটলি সেক্ষেত্রে রিচ আছে, আমি সেই হিসাবে বলছি, জাস্ট ওই হ্যাঁ, মানে আমরা তো বিনম্রভাবে সেটাই আমি বলছি চেষ্টা বিষয়টা, করছি। যে এটা মানে এত টাইম এটা সবাই বুঝতে পারছে। আর বাচ্চার বিরুদ্ধে একটা জিনিস বললেও হবে না তো, মহিলা ভোট ব্যাংক একটা বিরাট ব্যাপার। ওনারা নিশ্চয়ই 10 বার করে ভাবছেন এরকম কিছু একটা হলে মহিলা ভোট ব্যাংকে যদি আঘাত পড়ে, কিন্তু ওনাদের যেটা একটু বুঝতে হয়তো অসুবিধে হচ্ছে যে এই প্রত্যেকটি পুরুষের পরিবারে প্রচুর মহিলা আছেন যারা ক্ষতিগ্রস্ত। আজকে এরকম একটা কিছু হলে সেই মহিলারাও কিন্তু খুশি হবে। সেটাও তো বোঝাতে আমাদের সময় লাগছে ওনাদেরকে। যেদিন ওরা বুঝবেন সেদিন হয়তো করবেন। ইভেন আমি যদি আমি কমিশন, কোনো পলিটিক্যাল পার্টিকে এরকম চট করে দেখে দিই না, কারণ এটা একটা বড় বিষয়। এটা ওনাদের বোঝাতে একটু সময় লাগবে আমাদের। ওনারা যেদিন এটা বুঝে যাবেন যে এতে নারীরাও উপকৃত হবেন, বহু নারী এর মধ্যে আছেন, সেদিন কিন্তু আর সময় লাগবে না। হ্যাঁ অবশ্যই। এবার কি মানে ইভেন আমি যদি কমিশনটাকে যদি বাদও দিই, এটা তো একটা লিগাল বিষয় চলে গেল, রাইট? যে একজন মানে গভর্নমেন্ট থেকে আমি বলছি যে এই যে তোমাদের মতন যে সংস্থাগুলো রয়েছে সেটারও তো সংখ্যা প্রচুর কম। নারীদের আছে জন্য সব। বলার জন্য প্রচুর আছে, মেন না না, ভারতবর্ষ জুড়ে ভালোই পুরুষ অধিকার মানে সংস্থা আছে, অনেকেই আছেন, কাজ করেন নিজের মতো করে। বেঙ্গলে তো সেরকম আছে, বেঙ্গলে অনেক আছে। এই জিনিসের পায়োনিয়ারই তো বাংলা। সেও পীড়িত প্রতি পরিষদ রাধিকাদা 1983 সালে। রাধিকাদা না করলে আমরা কে আজকে এখানে আসতে পারতাম? এই জিনিসের পায়োনিয়ারও বাংলা। পীড়িত প্রতি পরিষদ তো 1983 সালে না। রাধিকাদা তো আমার সমাজের সেরা পুরুষেরও একজন প্রথম বছরে। আর এটা পায়োনিয়ারও বাংলা। আমার শুধু তোমাকেই অনেক না না, সে হতে পারে যে আমি বেশি কথা বলি, আর আমি একজন মহিলা তো তাই জন্য আমার কথাটা লোকে তাড়াতাড়ি নিয়েছে। যে অনেকে আছে, অনেকে অনেক ভালো কাজ করছে না। দিল্লিতে দীপিকা আছে, আমার খুবই বন্ধু, দীপিকার কনফারেন্সে গিয়েছিলাম। বরখাজি আছেন, জ্যোতি আছে, অনেক আছে। দিল্লিতেও ভালো ভালো আছেন, সোনিজি আছে, সোনি কাপুরজি আছেন, অমিত আছে, অনেক আছে ভালো ভালো। আরো একটা বিষয়, মানে এখানে আমি আমার বন্ধুদের কোশ্চেন, আমি মানে যেগুলো শুধু তো আমার মাথা থেকে কোশ্চেন না বা গুগল থেকে মানে রিসার্চ করা থেকে কোশ্চেন না, কিছু কিছু কোশ্চেন আমার যেগুলো প্র্যাকটিক্যাল বন্ধুদের থেকে এসেছেন সেটাই বলছি। আবার মানে এটা দিয়ে আমি এন্ড করতে চাইছি, বিষয়টাকে কনক্লুড করতে চাইছি যে আমরা সবাই জানি যে যত ল, যত আইন, সবকিছু কিন্তু ওমেন সেন্ট্রিক,
ঠিক আছে? এটা বুঝতে হবে, ওম্যানরা অনেকদিন ধরে লড়াই করেছেন, নিজেদের কথা নিজেরা বলেছেন, চিৎকার করেছেন, কেঁদেছেন যে আমাদের কিছু নেই, আমরা অত্যাচারিত। পুরুষ মানুষ চিৎকার করছেন, পুরুষ মানুষ কটা লড়াই করেছেন। এই যে বললাম পুরুষ দিবসে সার্কাস্টিক ওয়েতে মেসেজ ফেসবুকে লিখছেন, তাহলে আইন হবে? কিছু আসবে? আমরা নিজেরা পুরুষ- যখন নিজেদের পুরুষরা নিজেদের মূল্য বোঝেন আর মর্যাদা বোঝেন, বা নিজেদের টিআরপি মেয়ে মহলে বাড়াবার জন্য এরকম ধরনের লেখা লিখছেন ফেসবুকে বসে। মেয়েরা জীবনেও যেটা করবে না। নারী দিবসে একটি মহিলাকেও আপনি পাবেন যিনি সার্কাস্টিক ওয়েতে নারী দিবস নিয়ে লিখছেন। মেয়েরা অনেক লড়াই করেছেন, আজও লড়াই করে এখনো চলেছেন লড়াই করে মেয়েরা। চলছে। কাজে মেয়েরা এই জন্য সবকিছু পাচ্ছেন। আগে পুরুষ মানুষ একত্রিত হন, বেঁধে বেঁধে থাকতে শিখুন, সব হয়ে যাবে তারপরে। এক্স্যাক্টলি, আমাদের কি ম্যানেজারকে সেই লড়াইটা মানে আজকে নিজেদেরকে আওয়াজ পুরুষ মানুষের লড়াইয়ে চিৎকার করতেও আমাদের সারা ভারতবর্ষ জুড়ে মহিলারাই চিৎকার করছেন আমরা বেশিরভাগ। আমি তো সেদিন খুব অবাক হয়েছি দেখে। কাজে এই যদি পুরুষ মানুষের অবস্থা হয় তাহলে কি করে ওনারা কিছু পাবেন? আরো অনেক চিৎকার করতে হবে, অনেক নিজেদের কথা বলতে হবে, আমাদের কিছু নেই বলতে হবে। তাও তো আমি বলবো অনেক বেশি তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল মেন্স ডেতে এবার অনেক বড় বড় কোম্পানি শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষ মানুষকে এটা বুঝতে হবে। এটা কিন্তু নারী পুরুষের দ্বন্দ্ব নয়। ওনারা চারটি পুরুষ মানুষকে খারাপ কথা বলে পুরুষ দিবসকে মেয়ে মহলে টিআরপি বাড়ালেন, এটা কোনো কাজের কথা নয়। একটা পুরুষ দিবস পালন হওয়া মানে কিন্তু নারী দিবসের বিরোধিতা নয়, আর নারীদের বিরোধিতাও নয়। আজকে শিশু দিবস আছে, নারী দিবস আছে, ভ্যালেন্টাইন ডে হতে পারে, মাদার্স ডে, ফাদার্স ডে, সব কিছুর ডে। তাহলে একটা পুরুষ দিবস হলে অসুবিধে কোথায়? তার জন্য আপনারা এরম কথা লিখবেন? সরি, নট ডান। অবশ্যই, মানে ইভেন তুমি বিশ্বাস করবে না, আমি যখন এই মানে আমার এবং আমাকেও মানে পুরুষ দিবসে আমার ছবি দিয়ে দিয়েও অনেকে অনেক কথা লিখেছেন, মানে সার্কাস্টিক ওয়েতে। আমি মনে করি সেটা আমার জয়। তাতে আমি কিছু মনে করি না, আমি জিত মনে করি আমার সেটা। কিন্তু আপনারা এটা ঠিক করেননি, এটা আমি বলবো। আমার এত বছরের লড়াইতে গিয়ে আমি এই কথা বলার অধিকার অর্জন করেছি। আপনারা এটা ঠিক করেননি। বরং আমি মহিলাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাবো। তারা যেভাবে এবার ইন্টারন্যাশনাল মেন্স ডেতে পাশে দাঁড়িয়ে প্রত্যেকে লিখেছেন, আমি তাদেরকে বরং অনেক সাধুবাদ জানাই। অবশ্যই ইভেন মানে আমি আমি যখন আমি যখন বন্ধুদেরকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম হোয়াটসঅ্যাপ স্টোরিতে, ঠিক আছে, সেখান থেকে কয়েকজন কেউ ইয়ার্কি করেই বলেছে, মজা করি, বিষয়টা কোনো রকমের কোনো হার্ট ফিলিং নয়, বাট কিছুজন এই সেম লাইনটা লিখেছে যে পুরুষদের আবার রাইটস আছে। আমি এটা লিখেছিলাম মানে এই তো যে তাহলে আপনাদের লড়াই কোথায়? তার জন্যে রাইটস যে নেই, সেজন্য আপনারা কতটুকু লড়াই করেছেন আমি জানতে চাই। আপনারা কি করছেন তার জন্যে? আজকে যে কোনো মুভমেন্ট, যাই মুভমেন্ট হোক, আজকে যে রাস্তায় শিক্ষকরাও নেমেছেন, আজকে অভয়ার জন্য যখন মুভমেন্ট হচ্ছে সবাই তো রাস্তায় নেমেছেন। তো সব লড়াই এজন্য আজকে ইভেন এই যে সুপ্রিম কোর্টের একটা পশুর জন্য অ্যানিম্যাল ইয়েতে হলো, অ্যানিম্যাল রাইটস যারা করেন তারা রাস্তায় নেমেছেন। আপনারা কি করেছেন মশাই? কিছু করেছেন এখনো? যখনই অতুল সুভাষের গেস্ট হল হয়ে গেছে তখন কিন্তু আপনারা রাস্তায় কতটুকু নামেনি। কে করেছেন? আগে তো তারপরে তো আপনাদের রাইটস এর লড়াই আসবে। আগে করুন, রাস্তায় নামুন, তারপরে কথা হবে। শুধু মনে প্রশ্ন থাকলে হবে না। পুরুষ দিবস নিয়ে সার্কাস্টিক ওয়েতে হেসে হেসে পুরুষের দিবসের আবার কি দরকার? এবার পুরুষ দিবস তাই না কি হয়? অনেকে আবার পুরুষ দিবসে যেহেতু টয়লেট দিবস একদিনে, তাই নিয়ে যাচ্ছে, তাই পোস্ট করেছেন আপনারা। তো তাহলে আপনারা সম্মান আশা করেন লোকের কাছ থেকে? যেখানে নিজেরা নিজেদের সম্মান করে নিয়ে আপনারা তো নিজেদের মূল্যই জানেন না, নিজেদের মর্যাদাই জানেন না আপনারা। সবচেয়ে মানে বাজে জিনিসটা কোথায় আমি তোমাকে বলছি দিদি, কি আমাদের ছেলেদের সবকিছু নিয়ে মানে না, ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম আমি যেটা বলি, একজন ছেলের দুর্গতিতে আরেকজন ছেলে হাসেন। তিনি বোঝেন না কালকে তারও এই দুর্গতি হতে পারে। অবশ্যই মানে আমাদেরকে ছেলেদেরকে আগে সেই মাঠে নামতে লাগে। মাঠে নামা না, ছেলেদেরকে ছেলের পাশে থাকতে হবে। আপনার দুর্গতিতে পাশের ছেলেটি যদি হাসেন, কালকে তারও সেই দুর্গতি হতে পারে। ছেলেদের সবকিছু দিয়ে খিল্লি, এটা যদি না বোঝেন ওনারা, তাহলে তার থেকে খারাপ আর কিছু নেই। মানে আমাদের খিল্লি তুমি বিশ্বাস করবে না দিদি, এর আগে আমার লাস্ট এপিসোডে যেটা টপিক ছিল সেটা হচ্ছে সেক্স, ঠিক আছে। এবার এটা নিয়েও আমি যখন রিসার্চ করছিলাম, ঠিক আছে, আমি লিটারালি কারণ দেখতে পাচ্ছিলাম যে এটা কেন ছেলেদের জন্য তো বেশি সমস্যা কেন, ঠিক আছে, অ্যান্ড্রোলজিস্ট টার্মটাই লোকজন জানে না। ছেলেদের জন্য সেটা তো আমি প্রথম দিন থেকেই বলে আসছি। ছেলেরা জানে যে কাকে বলে অ্যান্ড্রোলজিস্ট? এক্স্যাক্টলি, ছেলেদের যে যেতে হয় অ্যান্ড্রোলজিস্টের কাছে, জানে কেউ? তো এই কথা তো আমি কোন কাল থেকে বলে আসছি। ইভেন নিজেদের মধ্যেও যে ডিসকাস করবো সেটাও হয় না। জানাই না তো, তা জানতে হবে তো। অবশ্যই
তো আমার মনে হয় এখানেই আমাদের এই জিনিস দিয়ে আমরা র্যাপ আপ করবো, যে এই কথাগুলোই র্যাপ আপ করবো, ঠিক আছে? যে আজকালকার দিনে যেগুলো হচ্ছে সেগুলোর জন্য নিজেদেরকে প্রথম কথা আমরা যদি বলছি আইন নেই বা আইন কেন এত কমজোর আমাদের জন্য, ছেলেদের জন্য, তাহলে সেই জায়গাতে আগে তো মানে যখন প্রতিবাদের সময় আসছে তখন প্রতিবাদ করতে লাগবে, যখন যেখানে মানে সব জিনিসটাকে খিল্লি করে নিলে হবে না। আর দিদি আমরা র্যাপ আপ ডেফিনেটলি করবো, বাট লাস্ট তুমি যদি কোনো সাজেশন দিতে চাও প্লিজ আমাদের। আমি প্রথমেই তো বলে দিলাম, ছেলেদের একত্রিত হতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, সেদিন সব বদলাবে, তার আগে কিছু বদলাবে না। একদম। তো আমরা ডেফিনেটলি র্যাপ আপ করবো, কিন্তু আমাদের ডিপ ডাউন যেটা আমাদের কি তোমার কেমন লাগলো, বা তোমার দিকে আমার জন্য কোনো ফিডব্যাক, আমাদের জন্য কোনো ফিডব্যাক থাকে প্লিজ বল। খুব ভালো, ডেফিনেটলি আপনারা এগিয়ে যান, আরো ভালো ভালো পডকাস্ট হোক, ভালো ভালো মানুষ আসুন কথা বলতে, সেটাই চাইবো। ওকে, আর এই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের গেস্ট অতিথি বললে দর্শক একটু ভালো বুঝবে। ডেফিনেটলি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলেই ছড়িয়ে পড়বে সব কথা। আর এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন, তো আমি কমেন্ট সেকশন খোলা থাকলে গালাগালিও দেবেন মন ভরে, কোনো প্রবলেম নেই। কিন্তু লেখো, তোমাদের মন্তব্যটা লেখো, তবে কথাবার্তাটা স্টার্ট হোক, রাইট? সো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, ততদিনের জন্য